আমার ১৪ গোষ্ঠীর মধ্যে যারা আছে সেখান থেকে আমি একাই পাবলিক ইউনিভার্সিটিতে, ইনফ্যাক্ট দেশ সেরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সাথে সাথে গিয়ে আমি রিফ্রেশ করে দেখি আমার রেজাল্ট চলে আসে, আমি চিল্লাই উঠছি। আমার ভাই তো কি হলো কি হলো, কি ব্যাপার? ভাই আমি চান্স পেয়ে গেছি। ও খুশি। আমি ভাই আম্মুকে ফোন দে ইতিমধ্যে। হ্যাঁ, আসলে আমরাও চাই প্রত্যেকটা সন্তান ঠিক এভাবেই গড়ে উঠুক, যেভাবে তার মা বাবা চায়, যেভাবে গড়ে উঠলে তার মা বাবা খুশি থাকবে, যেভাবে নিজে চললে বাবা মা গর্ব করে বলতে হবে এই আমার ছেলে, এই আমার মেয়ে। মডেল টডেল রেডি করে উইন হয়ে যাই, অ্যান্ড 1 লাখ টাকা আমরা স্টার্ট আপ মানি হিসেবে পেয়ে যাই। আর আমার আব্বু আমাকে বলে যে আমি যখন মানে পৃথিবীতে আসছি তখন আমি পৃথিবীকে আলোকিত করে মানে তাদের সংসারটাকে আলোকিত করি। বাবা মার আমরা কিন্তু যখন জন্মগ্রহণ করি তখন একটা সাদা কাগজের মতো থাকে, তখন তাকে যেভাবে গড়া হয় আমরা কিন্তু সেভাবেই গড়ে উঠি। হেলিস একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে নিজেকে দমন করতে পারে না সে যেমন নিজের জন্য বিপদ, ঠিক তেমনি সে অন্যের জন্য বিপদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের খুবই খুবই স্পেশাল একটি পডকাস্ট নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং আজকে এই পডকাস্টে যিনি অতিথি হিসেবে আছেন স্নেহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন। তার জীবন গল্প নিয়ে আজকে শুনবো যে তার আসলে কতটা তোড়াই পার করে আজকের এই জায়গাটাতে আসতে হয়েছে। তো সেই সবকিছু আমরা জানবো তার কাছ থেকেই। আমি একটু শুরুতেই তার কাছে চলে যেতে চাই। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো একটু আপনার পরিচয়টা যদি দিতে, আপনার নাম সহ আপনি ডিপার্টমেন্ট এন্ড জেলা। ওকে, আমার নাম হাফিজা খাতুন স্নেহা। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। আমার জেলা ছিল সাতক্ষীরাতে, অ্যান্ড আমি ৩টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, ঢাবি, রাবি এবং গুচ্ছ। আমি বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডেড, সো আমার ৩টাতেই চান্স হয়েছে। বলা যায় মোটামুটি আমি যে সাবজেক্টে চাইতাম সেটাই মোটামুটি পড়তে পারতাম। সো আমার পছন্দের সাবজেক্ট একটু ইনফরমেশন সিস্টেম রিলেটেড বা এমআইএস রিলেটেড। সো সেজন্য আমার অন্যান্য সাবজেক্টের সুযোগ থাকলেও আমি এমআইএসটাকে চুজ করি, এন্ড বলা যায় আমি আমার ড্রিম সাবজেক্টটাকে পেয়েছি। ওকে, দ্যাটস গুড। ওকে, সো আপনি হচ্ছে তিনটা ইউনিটি মানে তিনটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। এর বাইরে তো আরো অনেক বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে পরীক্ষা দিয়েছিলেন? না না না, আমি শুধু ৩টাতেই পরীক্ষা দিচ্ছি, আচ্ছা, আচ্ছা। ঢাবি, রাবি এবং গুচ্ছ। সো গুচ্ছে আমার পজিশন এসেছিল ৩১৮তম, অ্যান্ড রাবিতে আমার পজিশন এসেছিল ১৫৮তম আইবিএ সহ, এবং ঢাবিতে আমার ৪৪১ পজিশন এসেছিল। আমি ৩টাতেই পরীক্ষা দিয়েছি এবং ৩টাতেই চান্স পেয়েছি। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তো একটু যেহেতু এই যে সফলতার কথাটা আপনারা শুনলেন, কিন্তু এর পিছনে আসলে কতটা পথ আসলে তার আসতে হয়েছে পার হয়ে, তো সেটা একটু শুনবো। একটু আসতে চাই আপনার একদম প্রাথমিক লাইফ থেকে, প্রাইমারি লেভেল থেকে, যে ওই সময়টা আপনার কেমন ছিল বা আপনি কেমন কেটেছে পড়াশোনাটা বা পারিপার্শ্বিকতার বিষয়গুলো যদি একটু শেয়ার করতেন। ইন এ ওয়ার্ড যদি বলতে চাই, গোল্ডেন ডেজ। খুবই গোল্ডেন একটা টাইম আমি কাটাচ্ছি। আমার মনে আছে আমি যখন প্রাইমারিতে পড়ি, আমার বাসা থেকে আমার প্রাইমারি স্কুলটা হেঁটে যাইতে ৩ মিনিট লাগে আর দৌড়াই যাইতে ১.৫ মিনিট। সো আমি দৌড়াইয়ে যাইতাম ছোটবেলায়। অনেক দুষ্টু ছিলাম। এখনো হয়তো একটু দুষ্টু, তবে আগের মতো অত দুষ্টু না। বাট আমি ছোটবেলায় অনেক বেশি মানে চঞ্চল টাইপের ছিলাম। অ্যান্ড আমার সবসময় রোল একই থাকতে হবে। আমি না কোনো স্কুলে পড়ি মানে কি বলে না যে ছোট ওয়ান পড়তে হয়, তারপরে প্লে, নার্সারি এই টাইপের কোথাও পড়ি নাই আরকি। আমি ডিরেক্ট বড় ওয়ান থেকে শুরু করেছি। সো ব্যাপারটা এরকম যে আমি ৪ বছর বয়সে আমার আব্বু-আম্মু আমাকে ব্রাক স্কুলে ভর্তি করে। অ্যান্ড ব্রাক স্কুলে পড়ার কারণে আমার ওই যে বেসিক যেগুলা থাকে ওগুলা আরকি অনেকভাবে শেখায় দিচ্ছে। মানে খেলার মাধ্যমে বা ড্যান্সের মাধ্যমে, নাচ করে মানে ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে আমাকে শেখাই দিছিল ব্রাকে। এখন আমাদের বাসার পাশেই একটা ম্যাম ছিল, ম্যামের নাম হচ্ছে নাসিমা ম্যাম। সো আমার আম্মু, আমাদের আগে অনেক তো গরু ছিল। সো আমাদের থেকে ম্যাম হচ্ছে দুধ নিত। সো আমার আম্মুর সাথে আমিও যাইতাম। আমি অনেক কিউট ছিল ছোটবেলায়। তো আম্মুর সাথে আব্বুর সাথে যেখানেই যাইতো তারা আমাকে সবসময়, আমি আব্বু আম্মুর অনেক আদরে তো আমার সাথে নিয়ে যাইতো। সো দেন আমাকে নিয়ে গেছে, অ্যান্ড ম্যামের কাছে আমাকে কিছু প্রশ্ন করলো যে আমি সব পারি, আমি সব বলতে পারছি। তো এখন আমাকে বলছে ওকে আর ছোট ওয়ানে ভর্তি করে লাভ নেই, ও তো সব পারে, ওকে বড় ওয়ানে ভর্তি করে দাও। তো তখন নাকি আমার তো মনে নাই, তখন নাকি আমি বলছিলাম আম্মু আমার কিন্তু এক রোল থাকতে হবে। সো আমার এক রোলই ছিল, অ্যান্ড ওই এক রোলটা আমি আমার পুরো প্রাইমারি স্কুলে আর কি আমি সবসময় ফার্স্টের দিকে থাকার করতাম। বাট ক্লাস 5-এ উঠে আমার রোলটা 2 হয়ে গেছিল। অ্যান্ড আমার প্রাইমারি স্কুলটা ছিল ইসলামী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা
হচ্ছে সাতক্ষীরা সদরের মধ্যেই, আর আমার বাসা সাতক্ষীরা সদর বাই দ্য ওয়ে। তো সাতক্ষীরা সদরের মধ্যেই আমার বাসা থেকে স্কুলটার দূরত্ব 3 মিনিট। সো ওই স্কুলের সব ম্যামরা ওখানে, কোনো টিচার ছিল মানে ছেলে কোন মেল ছিল না কেউ, সবাই ম্যাম ছিল এন্ড সবাই আমাকে খুব বেশি আদর করতো। এন্ড আমি সবসময় ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আহ অনেকের সাথে দুষ্টুমি করছি, এখন বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে। অনেকের সাথে দুষ্টুমি করছি যে তাদের হয়তোবা শূন্যকে এক বানায় দিছি, অনেক দুষ্টুমি করছি। কেউ ওয়াশরুমে যাইতে চাইছে, ওর সাথে যদি আবার একটু রাগ থাকে, আমি তাকে যাইতে দেই নাই পিচ্চিকালে। আমি তাকে যাইতে দেই নাই, বলেছি একজন গেছে এখন যাওয়া যাবে না। সো এই টাইপের অনেক দুষ্টুমি করেছি, এখন ভালো হয়ে গেছি। ছোটবেলার যেরকম এরকম এখন যেরকম আমেরিকা রাশিয়া যেরকম যুদ্ধ হয় না, ঠিক ওরকম ছোটবেলায় কিন্তু বাচ্চাকালে আমরা কিন্তু সবাই এরকম একটা সময় পার করে এসেছি। তো এখানে আপনার যেমন তার যে একটা ইন্টেনশন ছিল তার রোল এক হতে হবে, এই যে তার একটা চিন্তাধারা, এটাকে কিন্তু তার অনেকটা নিজেকে কিন্তু আপগ্রেড করে দিয়েছে। এই জন্য আমাদের ইচ্ছা শক্তিটা কিন্তু সবার আগে থাকা প্রয়োজন। তো আপনার সুন্দর মুহূর্তগুলো আমরা শুনলাম, তো প্রাইমারি লাইফে এমন কোনো কিছু আছে যেটা আপনার খুব কষ্টের বিষয় এরকম মনে আছে কিনা? প্রাইমারিতে কষ্টের কিচ্ছু নাই আমার মনে হয়। ওই টাইমটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি যদি খুব খুঁজে খুঁজে খুব কষ্ট করে খুঁজে একটা কষ্টের কাহিনী বের করি, সেটা হতে পারে আমার পক্সও হয়েছিল। তো ক্লাস, হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস 2-তে একবার হয়েছে, আর এন্টায়ার লাইফে আর হয় না এখনো পর্যন্ত। সামনে কবে হবে আমি জানি না, তবে একবার হয়েছে। আম্মু বলছে নাকি আর হয় না, একবার হইলে আর হয় না। আমার হয়েছিল ছোটবেলাতে। সো ওই ক্লাস 2-তে একবার হয়েছিল, যেটার জন্য আমি 2টা পরীক্ষা দেই নাই। অ্যান্ড যেটার কারণে আমার পরীক্ষা ছাড়া আমাকে ক্লাসে আপগ্রেড করে দিয়েছিল, এবং রোল এসেছিল আমার 13। সো এই জন্য আমার অনেক খারাপ লাগছিল। অ্যান্ড আমাদের বাসার পাশে, আমাদের বাসাটা তো একদম ঈদগার পাশে, আমাদের ঈদগার পাশের আমাদের বাসাটা। তো আমার চাচারা 6 ভাই। সো আমাদের এই পাশে 3টা চাচার বাড়ি, এই পাশে আর তিনটা চাচার বাড়ি। সো ওই ঈদগাহ মাঠে হচ্ছে ইয়ে হয়, আপনার শীতকালে মানে বিভিন্ন মাহফিল টাইপের ওগুলা হচ্ছিল। সো আমি ওইটাতে যাইতে পারি নাই। সো এই হচ্ছে আমার কষ্টের জায়গাটা। আমার মনে ছিল যে আমার পক্স হয়েছে, আমি যাইতে পারি নাই। আম্মু আমাকে বলছে তুমি বাসার মধ্যে থাকো, কিন্তু বাসায় থাকি নাই। আমি আশেপাশে দিয়ে ঘুরে দেখতেছিলাম যে কি অবস্থা, আমি কি বাসায় থাকা মানুষ? যেহেতু একদম বাসার পাশে হচ্ছে, আমার তো যাইতে ইচ্ছা করতেছে। তো এখানে একটা বিষয় দেখেন, আপনার তার কথা হয়তো শুনে যে ছোটখাটো বিষয় এত কষ্ট কেন। দেখেন আমরা যখন ছোটবেলায় সবাই পার হয়ে এসেছি, আমরা কিন্তু একটা চকলেটের জন্য অনেক মন খারাপ করে থাকতাম, তাই না? হ্যাঁ, সবার জীবনে এরকম একটা সময় গিয়েছে, এবং সেটা কি এখন আমরা মনে করি একটা গোল্ডেন টাইম, একটা সুন্দর মুহূর্ত। আর বয়স বাড়ার সাথে সাথে দায়িত্বগুলো বেড়ে যায়। তা ইনফ্যাক্ট আমার ওই টাইমে আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মানে প্রাইমারি লাইফটা আমি অনেক বেশি খেলাধুলা করছি। এখানে বলতে হয় আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড ছিল মরিয়ম, তার সাথে আমার এখন কোনো কন্ট্যাক্ট নাই। সে হচ্ছে হাই স্কুলের পরে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, আমরা এক একজন এক এক জায়গায় চলে গেছে। ও হয়তো জেলা শিফট করছে, ওর আব্বু কোথায় জব করতো আই ডোন্ট নো, বিদেশে থাকতো ওর আব্বু মনে হয়। সো ও আমার বান্ধবী ছিল খুবই, ওর এক রোল ছিল, আমার 2 রোল ছিল। আর মানে প্রথমে আমার এক ছিল, 5-এ এসে ওর এক হয়ে যায়, আমার 2 হয়ে যায়। সো আমাদের টিফিনটা শেয়ার করে খাওয়া, একসাথে খেলা করা, কত ধরনের স্মৃতি আছে প্রাইমারি লাইফে। আমি জাস্ট নস্টালজিক হয়ে যাচ্ছি বলতে গিয়ে। ওর অনেক ভালো ভালো স্মৃতি আছে প্রাইমারিতে। আমার আম, খারাপ মেমোরি বলতে কোনো কিছুই আমার মনে পড়ে না, যে সবটাই ভালো, সবটাই আসলে খুবই গোল্ডেন টাইম। খেলাধুলা করা, ক্যাপ্টেন্সি করা। ইনফ্যাক্ট আমি স্কুলে প্রতিদিন যাইতাম, কারণ আমার টিচাররা, আমার ম্যামরা আমাকে অনেক বেশি যত্ন করতো। দেখা হলেই আমি ম্যামদের হাগ করতাম, ম্যামরা আমাকে যারা ধরতো, মানে খুবই একটা একটা অন্য টাইপের একটা সম্পর্ক ছিল। এত যদি সুযোগ থাকতো ছোটবেলাতে আবার চলে অবশ্যই, চলে যেতাম আমরা, তাই অবশ্যই। না? আচ্ছা, তো আপনার প্রাইমারি লাইফটা এই পর্যন্তই মানে আপনার গেল। তো একটু তারপর নতুন একটা অধ্যায়তে আসা, অর্থাৎ হাই ইয়েস। স্কুল লাইফে, হ্যাঁ? তো এই সময়টা কেমন ছিল আপনার? কোথায় ভর্তি হয়েছিলেন? ওকে, সো আমাদের সাতক্ষীরা সদরে আসলে কোথায় সবাই পড়ে, পড়ে আসলে গভর্নমেন্ট গার্লস স্কুলে, নবরণ স্কুলে অ্যান্ড এই টাইপের কিছু স্কুলে পড়ে। সো আমার, যেহেতু আমি ইসলামিয়া স্কুলে পড়ছি, ওখান থেকে আমাদের ক্লাস 5-এ সমাপনী পরীক্ষা হইতো তো আমাদের আগে। তো সমাপনী পরীক্ষা আমার সিট পড়ে নবরণ স্কুলে। অ্যান্ড আমাকে প্রত্যেকটা পরীক্ষা আম্মু নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে ওই ওই যে নবান্ন স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গেছে, তো তো ওখানে আমাকে বলে আম্মু তোমাকে এই স্কুলে কেমন লাগে, এই স্কুলে ভর্তি করে দিলে কেমন হয়। তা আমাদের সময়ে ওই টাইমে আসলে গার্লস স্কুলের কন্ডিশন অত বেশি ভালো ছিল না, ভালো ছিল না বলতে হ্যাঁ, ডিমান্ড ছিল সবারই, কিন্তু মেয়েদের একটু উচ্ছৃঙ্খলতা বেশি ছিল। সো এই জন্য
আমার ওখানে পড়ার যোগ্যতা থাকা সত্ত্বেও আমার মনে হয় আমার আব্বু আম্মু আমাকে ওখানে দেয় নাই, আমাকে বলছে যে নবরণ স্কুলে পড়ো, এটা হচ্ছে তোমার আশেপাশে তোমার চাচাতো বোনরা এখানে পড়ছে, তো তুমি এখানে পরীক্ষা দিছো, অ্যান্ড স্কুলটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি সমাপনী পরীক্ষা দিছি এবং ওখানেই আমাকে ভর্তি করে দেয়। অ্যান্ড ওখানে আমার ভর্তি রোল ওখানে সবার প্রথমেই ছিল, কিন্তু ওই যে ওদের তো ক্লাস 5 পর্যন্ত থাকে, সো 30 পর্যন্ত ওদের ছিল, অ্যান্ড 31 নাম্বার রোল ছিল আমার। সো মানে এক্সটার্নাল থেকে যদি আমি গেছি, সো এক্সটার্নাল দিক থেকে আমার ফার্স্ট রোল ছিল, তো সবার আগে আমি ভর্তি হয়ে গেছি। অ্যান্ড হাই স্কুলের স্মৃতি যদি কিছু বলতে হয়, এখানে আমার অনেক স্মৃতি আছে, অনেক কথা বলতে হবে হাই স্কুলে এসে, এখানে আপস হয়েছে, ডাউন হয়েছে, এখানে অনেক কিছু আচ্ছা, আছে। আমরা শুনবো অবশ্যই, দর্শক বিন্দুরা শেষ পর্যন্ত থাকবেন, খুব মজার মজার কিছু বিষয় এখান থেকে আমাদের অনেক কিছু শেখারও থাকবে। হ্যাঁ, তো একটু তাহলে শেয়ার করি। আর এখানে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে রোলের যে বিষয়টা। আমরা কিন্তু শহরে যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের কিন্তু রোলটা আসলে বেরি করে না, মানে সে কত মার্কস পেলো, সে 99 পেলো নাকি 98 পেলো নাকি 100-তে 100 পেলো, সেইটা নিয়ে হচ্ছে গার্ডিয়ানদের মাঝে, আন্টিদের মাঝে অনেক কানাঘুষা দেখা যায়। কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এটা নিয়ে বেশি একটি করা হয় না, মূলত রোল কত তার 1 থেকে 3-এর মধ্যে আছে কিনা এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়। তো তাহলে একটু আসতে চাই আপনার হাই স্কুল জীবনের আসলে তোরাই উতরাই, মজার মুহূর্ত, কষ্টের মুহূর্ত, একটু সবকিছু share ওকে, সো ক্লাস 6 থেকে যদি আমি শুরু করি, ক্লাস 6টা আমার খুব ভালো, মানে আমি পরে নতুন স্কুলে গেছি, নতুন ফ্রেন্ড হচ্ছে। অ্যান্ড আমি ক্লাস 5-এ একটা কথা বলা হয় না, ক্লাস 5-এর ওই যে সমাপনী পরীক্ষার পরে কিছু যে সময় পাইছি, ওই সময়টাতে আমার ভাইয়ার সাইকেল ছিল, আমি সাইকেল চালানোটা শিখে ফেলছি, আমার আব্বু ধরে ধরে শেখাইছে, সাইকেল চালানো শিখে গেছি। ক্লাস 6 থেকে একদম নিউ 10 পর্যন্ত আমার বাসা থেকে স্কুলের দূরত্ব ছিল, সাইকেল চালায় যাইতে নরমালি সবার লাগতো 20 মিনিট, আমার লাগতো 10 মিনিট আর কি। আপনি সাইকেল চালাইতেন? আমি অনেক স্পিডে সাইকেল চালাতাম, মানে আমার আস্তে সাইকেল চালাতে ভালো লাগতো না। সো আল্লাহর রহমতে কখনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় নাই। আমি ক্লাস 6 থেকে একদম নিউটেন পর্যন্ত সাইকেল চালিয়ে গেছি। অ্যান্ড ক্লাস 6-এ আমার নতুন নতুন জায়গায় গেছি, নতুন ফ্রেন্ড হচ্ছে, ওখানেও গিয়ে আমি ক্লাস ক্যাপ্টেন হয়ে গেছি। দেন হচ্ছে সব টিচাররা ওখানে ওখানে হাই স্কুল লাইফে যদি আমার কোনো ম্যামের নাম বলতে হয়, আমি অবশ্যই সবার আগে বিথি ম্যামের নাম বলবো। এবং আমাদের সময় নতুন টিচার আসে, হেড টিচার, ওনার হচ্ছে আহ উনি গাজী স্যার আমাদের। সো এই সব মিলায় আমাদের যাত্রা, ওনার যাত্রা শুরু হয় আমাদের সাথে, যে উনি মাত্রই হেড টিচার হিসেবে নিয়োগ পাইছে আমাদের ব্যাচের সাথেই। সো উনি ওখানে এখনো আছে, অনেক উন্নতি করছে আমাদের স্কুলের, আমরা চলে আসি দেখি সুন্দর বড় বড় বিল্ডিং, এখনো আগেও অনেক ভালো বিল্ডিং ছিল। তো তখন আমার মনে হয় আমার লাইফের সব থেকে ভালো দিনগুলো আমি প্রাইমারিতে কাটা আসার পরে, কিছু ভালো দিন আমি এখানেও কাটাইছি। তবে এখানে আমার কিছু ছিল, ধরেন কিছু ইয়ে ছিল, ধরেন আমার স্কুল থেকে আমি বের হচ্ছি, আহ তখন একটু সুন্দর ছিলাম তো, ধরেন এলাকায় আমার স্কুলের পাশে, আমার স্কুলের সামনে এসে ছেলেরা দাঁড়া থাকতো, আমি যেহেতু সাইকেল নিয়ে যাইতাম। সো একটা ছেলে, আমি আবার, আচ্ছা এটা ক্লাস 7-এ, আমি 8 থেকে আবার নতুন করে শুরু করব। ক্লাস 7-এ তো একটা ছেলে, মনে হয় কি জানি একটা নাম ভুলে গেছি, তো ও ছেলেটাও সাইকেল নিয়ে আমাকে ফলো করতো, রেগুলারই ফলো করতো। এখন আমার আম্মু তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার আম্মুকে আমি আজকে পর্যন্ত এমন কিছু নাই যে তাকে আমি শেয়ার করি নাই, সবকিছু তাকে আমি শেয়ার করি, সবকিছু। ইনফ্যাক্ট এখানে যে পডকাস্ট দিতে আসবো সেটাও বলছি। সো সো সবকিছু আম্মুকে শেয়ার করি, আমার আপস অ্যান্ড ডাউন সবকিছু তাকে শেয়ার করি। সো দেন হচ্ছে তাকে বলছি যে এরকম একটা ছেলে আমাকে ফলো করতেছে, এখন আম্মু ওই দিন আমার সাথে গিয়েছে। আচ্ছা, একটু এই পয়েন্টে আসে। আর একটা, তার প্রত্যেকটা মানুষের জীবন থেকে কিন্তু শেখার একটা বিষয় আছে। কোনো একটা বিষয় থেকে যে আপনি শিখবেন, এটাও কিন্তু একটা দক্ষতার বিষয় আছে। তার একটা পয়েন্ট একটু দেখেন, তিনি তার আম্মুর কাছে সবকিছু শেয়ার করেন, এরকম কিন্তু অনেকেই আছেন, বাট বেশিরভাগই কিন্তু পারেন না। বাট আমি, যারা হচ্ছে অভিভাবকরা আমাদের এই পডকাস্টটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনার বাচ্চাদের প্রতি বেশি কড়া হবেন না, সবসময় চেষ্টা করবেন ফ্রেন্ডলি ওয়েতে কনভিন্স করার আপনার বাচ্চাকে। তাহলেই আপনি আপনার বাচ্চাকে আপনার মতো করে, আপনি যেরকম স্বপ্ন দেখেন সেভাবেই করে তুলতে পারবেন। তো যাই হোক, এরপরে কি? এই তো। সো দেন তারপরে ওই ছেলেটা আমাকে ফলো করতেছিল, আম্মুকে বলার পরে আম্মু ওই দিন আমার সাথে গিয়েছে যে কোন ছেলে আমার মেয়েকে ফলো করে দেখি তো। সো দেন আমি তো, আমাদের বাসার সামনে দিয়ে রাস্তা, তো আমি সাইকেল চালা আমি ভেতরে ঢুকে আসছি, আম্মু দাঁড়াচ্ছে, মানে এবার ওই ছেলেকে আটকাছে, বলছে তুমি কে, তুমি আমার মেয়েকে ফলো করো। সো এবার আমাকে বলতেছে যে
এই ছেলে তো দেখি হচ্ছে আম, আমি কে মানে এতটুকু জিজ্ঞেস করার পরে তো ভয়তে দৌড় মারছে। তো এর তো সাহসই নাই, এ আবার তোর পিছনে ঘুরে কি জন্য? মানে সাহসী একটা মেয়ের পিছনে। না না, সাহসী না, তখন অত বেশি সাহসী ছিলাম না, তখন অনেক আর কি। সো দেন তারপরে ওই ছেলে ভয় পেয়ে চলে গেছে, আর কখনো আমার পেছনে আসে না। না না। অ্যান্ড না, এই টাইপের অনেক বিষয় ফলো আছে, যে ধরেন আমাদের গ্রামে, গ্রাম বলতে কি আমাদের সাতক্ষীরা সদর, কিন্তু ওটা হচ্ছে কাঠিয়া গ্রাম বলে, হ্যাঁ। সো প্রত্যেকটা জায়গায় গ্রাম থাকে, মহল্লা থাকে। সো ওখান থেকে মেয়েদের একটু সুন্দর হইলেই দ্রুত হয় কারোর সাথে এঙ্গেজড হয়ে যাচ্ছে, কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, অথবা পড়াশোনা আসলে ওইভাবে কেউ করে না সবাই আর কি। আমাদের ইনফ্যাক্ট আমার কাজিনদের মধ্যে বা আমার হোল ফ্যামিলির মধ্যে আমি একাই যে হায়ার এডুকেশন করতে কোনো পাবলিকে পড়তেছি। ইনফ্যাক্ট আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি আমার 14 গোষ্ঠীর মধ্যে যারা আছে সেখান থেকে আমি একাই পাবলিক ইউনিভার্সিটিতে, ইনফ্যাক্ট দেশ সেরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তবে আপনার যে বাড়ির বা গোষ্ঠী বলেন, তাদের একটা সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা হ্যাঁ, স্নেহা। সবাই এটাই বলে, সবাই এটাই ফিল করে যে আমাদের এই 6 বাড়ির গর্ব। সো আমার চাচারা যেহেতু 6 ভাই, 6 বাড়ির গর্ব, এবং আমি, আমার আব্বু সবার ছোট, আমি আমার চাচাতো ভাই বোনদের মধ্যে সবার ছোট। সো আমি আমার হাই স্কুলের গল্পই বলি। অ্যান্ড তারপরে আমি ক্লাস 7 থেকেই যেহেতু ক্লাস ক্যাপ্টেন ট্যাপ্টেন ছিলাম, একটু লিডারশিপ বা এই টাইপের স্কিল তখন হালকা হালকা ছিল, বেশি ছিল না। বাট আমি কি করছি, রেড ক্রিসেন্ট বা এনসিটিএফ এই টাইপের সংগঠন থেকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম করতে আসছে, তো সেখানে আমি পার্টিসিপেট করি। প্রোগ্রামটার নাম আমার ঠিক মনে নাই এক্স্যাক্ট, বাট ওইটাতে আমি জয়েন হয়ে গেলাম। ওখান থেকে এবার আমার লাইফের মেইন টার্নিং পয়েন্ট গুলা শুরু হয়, যে কেন আমার কাজিনদের মধ্যে আমি হায়ার এডুকেশন করতে আসছি, কেন অন্যান্য মেয়েদের মতো আমার বিয়ে হয়ে যায় না, আমার কাজিনদের যেরকম বিয়ে হয়ে গেছে বা কেউ কারোর সাথে এঙ্গেজ হয়ে গেছে, কেউ প্রেম টেম করে চলে গেছে এদিক ওদিক, তো আমি কেন ওদিকে হয় নাই, ওদিকে আমি কেন যাই নাই, সেটার কারণ হচ্ছে এই জায়গাটা। আমি ক্লাস 7 এর পরে বা 8 এর শুরুর দিকে আমি এই যে ভলেন্টিয়ার রিলেটেড বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত হয়ে যাই। তো সেখানে গিয়ে আমি এনসিটিএফ, ন্যাশনাল চিলড্রেন ট্যাক্স ফোর্স, এখানে আমি শিশু গবেষক হয়ে যাই। দেন হচ্ছে আমি সেভ দ্য চিলড্রেন, এটা সবাই জেনে থাকবেন। সো এই টাইপের বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত হয়ে যাওয়ার পরে আমার আব্বু আম্মু দেখতেছে, হ্যাঁ আমার তখন কিন্তু ক্লাস 8-এ পড়ি মাত্র, তখন আমার বিয়ের প্রপোজাল আসতেছে, মানে সুন্দর হইলেই যে সমস্যা। সো বিয়ের প্রপোজাল আসতেছে, দেন হচ্ছে এঙ্গেজড হয়ে যাওয়ার মতো এরকম একটা কন্ডিশন, বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে গেছে প্রায় এরকম একটা কন্ডিশন। সো ওই জায়গা থেকে আমার আম্মুকে আমি নিয়ে আসতে পারছিলাম। আমি তখন তো আমার 18 বছর বয়স হয় নাই, আমি মাত্র 13-14 বছর ছিল, এরকম 13-14 বছর। তো ওই টাইমে আমাদের এনসিটিএফ বা ওখান থেকে খুলনাতে একটা প্রোগ্রাম হয়। সো আমি আমার আম্মুকে নিয়ে আসি অ্যাজ এ শিশু গবেষক। আমি, আমার আম্মু এবং হচ্ছে খুলনা সিএসএস আভা সেন্টারে, ওখানে আমাদের শিশু গবেষকদের 2019 সালের কথা বলছি আমি, ওই সময় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, এবং আমি আমার আম্মু সহ একটা 5 স্টার হোটেলে এসে থাকি। আম্মু দেখে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, বা কোথায়, মানে আমি কি কাজ করতাম, মানে বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম, এইগুলা রিলেটেড প্রিভেন্ট করা। সো ওখানে আম্মু দেখলো যে আমার মেয়ে খুব সুন্দর কথা বলতে পারে, অনেক মানুষে নির্ভয়ে লিডারশিপ স্কিল মতো খুব সুন্দরভাবে ডেলিভারি দিচ্ছে। এইসব এসে আব্বুকে বলে, বলার পরে যে তাহলে আমার মেয়েকে কেন আমি বিয়ে দিব, আমার মেয়ে এত কিছু করতে পারতেছে, আমার মেয়ে, আমার ছেলে এত কিছু পারে নাই। ও আমার ভাইয়ের সম্পর্কে যদি বলতে হয়, আমার ভাইয়া খুবই সহজ সরল, আমার বাসার সবাই, আমরা সবাই আসলে সহজ সরল মানুষ, কিন্তু আমার ভাইয়া আমার অপোজিট, ও পড়াশোনা করতে পছন্দ করে না, অপোজিট আর কি, ওর সিজিটিজি অত ভালো না, আমি ওকে শুধু খাপাই। আমি এই যে আমার লাস্ট সেমিস্টারের সিজির কথা ওকে বলছি, বলছে তোরা যে মানে এই মানে 3.80 3.75 পেয়েও তোরা খুশি না, আর আমরা জাস্ট পাস করে আমরা হচ্ছে লাফালাফি করতাম, নাচানাচি করতাম, আর তোরা তো এত তোরা খুশি না। তো এখানে সো ও আমার, যদি একটা মুদ্রার কথা চিন্তা করা হয়, আমি এ পাশে, ও ও পাশে, তো এই ভাই বোনের বিষয়টা কিন্তু এটা বেশি হয়, হ্যাঁ। আমরা দেখতে পাই যে বিভিন্ন যাদেরই হচ্ছে পিঠাপিঠি মোটামুটি ভাই বোন আছে, তাদের মাঝে একটু এগুলো থাকেই। তো এই হচ্ছে বিষয়। এখন তারপরে কি হলো আপনার?
ওকে, আমি আমার এই টাইমটাতে আসলে অনেক কিছু করছি। আমি ক্লাস 8 এর পর থেকে ওই যে আমার আব্বু আম্মু আমার প্রতি একটা ট্রাস্ট পাইলো যে আমার মেয়ে আমার ছেলের মতো না, ও হচ্ছে সবসময় একটু পড়াশোনার দিকে থাকতে চায় বা একটু ভলেন্টিয়ারিং রিলেটেড বা খুবই প্রোডাক্টিভ থাকতে চায়। আম, এমন না যে আমার আব্বু আম্মু সবকিছু বুঝে, মানে অনেক বেশি এডুকেটেড এরকম না, বাট তারা যে হয় না যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কেন করতেছো, তুমি রুমের মধ্যে বসে থাকো, না, তারা আমাকে দে গেভ মি দ্য উইং টু ফ্লাই, তারা আমাকে ওড়ার জন্য পাখাটা দিছে, বাট আমাকে ট্রাস্ট করে রাখছে যে না, তোমাকে আমরা বিশ্বাস করি, এখন তুমি কি করবা সেটা তোমার, এই যে একটা দায়বদ্ধতা দিয়ে দেয়। আমার মনে হয় এইটা আসলে খুবই ভালো জিনিস যে প্রত্যেকটা এদের দেওয়া উচিত, প্রত্যেকটা প্যারেন্টসকে আসলে দেওয়া উচিত, এইভাবেই ফলো করা উচিত যে আপনারা তাদেরকে ট্রাস্ট করেন, আপনারা আপনাদের ছেলে মেয়েকে যদি ট্রাস্ট করে বলেন যে আমি বাবা তোমাকে বিশ্বাস করি, আমি মা তোমাকে বিশ্বাস করি, তুমি খারাপ কিছু করবা না এটা আমি জানি, যখন আপনার ছেলে বা মেয়ে কোনো কিছু করতে যাবে, খারাপ কোনো কিছুর সাথে জড়িত হতে যাবে, তখনই দেখবেন এই এই মাথার ক্লিক করবে যে না, আমার আমার বাবা আমার মা আমাকে তো বিশ্বাস করে, আমি তো এটা করতে পারবো না, সো আমার ক্ষেত্রেও না এই জিনিসটা কাজ তখন করবে। ওর মধ্যে একটা ভালো কাজের অনুপ্রেরণা হ্যাঁ, জাগাবে, ও ও একটা ভালো কাজের দিকে কিন্তু আগাতে থাকবে। হ্যাঁ। সো দেন এটার পরে আমি সেভ দ্য চিলড্রেন থেকে একটা ইউথ লেড ইনোভেশনে বিজনেস আইডিয়ার একটা কম্পিটিশনে যাই, যেটা অনেকভাবে অনেকবার এটা আমি একটু শিখছিলাম। দেন তারপরে আমার আম্মু ছিল সবসময় আমার সাথে, আমার হিউজ লেভেলে মনে হয় মনে নাই, বাট আমি অনেকদিন একটু অসুস্থ ছিলাম, জ্বর টর আসছিল, কি হয়েছিল আই ডোন্ট নো। দেন হচ্ছে আহ, আমি এমনি সিক খুব কম হই, তো যে যে কয়দিন সিক থাকে ওইটা না আমার খুব বেশি মনে থাকে। আচ্ছা। এমনি আমার ইমিউনিটি সিস্টেম অনেক একটু ভালো, বাট যাই হোক, হ্যাঁ, অনেকের থাকে। ড্রপ দিস। এখন আমি আহ, যখন ওই যে সেভ দ্য চিলড্রেন, এটা আমাদের প্রথমে মোজাফফর গার্ডেন বা মন্টু মিয়ার বাগান বাড়ি সাতক্ষীরাতে, এটা সবাই চিনে, ওখানে 3 দিনের একটা ওয়ার্কশপ হয়। ওই ওয়ার্কশপে আমরা উইন করি, আমরা বিজনেস একটা আইডিয়া দেই, আমরা একটা মিল্ক প্রসেসিং এর আইডিয়া দেই আসলে, যে আমরা কিভাবে একটা বিজনেস প্ল্যান দেই। তো ওটা উইন করে, সাতক্ষীরা থেকে উইন হয়, সাতক্ষীরা থেকে উইন করে এটা পুরো জেলা ভিত্তিক চলে আসে, মানে 7টা জেলা থেকে উইন করে নিয়ে আসে, ঢাকায় একটা প্রোগ্রাম হয়। এটা বলতেছি আমি যখন ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10-এ পড়ি। সো ক্লাস 10-এ পড়ি, তখন আমি এই একটা বিজনেস কম্পিটিশনে চলে আসি, তখন আমার সাথে আমার আম্মু আসে, আম্মু দেখতেছে, তখন আবার আমার বিয়ের কথাবার্তা আবার শুরু হয়, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিবেন না, বিয়ে দিবেন না, সবাই এরকম এলাকাতে বলে, বলে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে এখন বিয়ে করবে মানে এরকম একটা অবস্থা, যে হয় না যে এত পরিমাণ ডিস্টার্ব করা শুরু করে, যে বলেই ফেলে যে না, মেয়ে আমার এঙ্গেজড। তো পরে বলে যে যে আপনার তো মেয়ে এঙ্গেজ বললেন, বিয়ে হয়ে গেছে, বলে তো জামাই কই, জামাইরে তো কোনোদিন দেখলাম না। তো এরকম একটা অবস্থা। তারপরে উম, আমি হচ্ছে এই একটা কম্পিটিশনে যাই, ওখানে খুব সুন্দর সুন্দর মেমোরিজ হয়েছে, এন্ড ওখান থেকে আমরা উইন করি, ওখান থেকে যারা উইন করবে তারা এবার স্টার্ট আপ মানি পাবে। সো আমি লিডার ছিলাম, আমি ওখানে গুলশান 2-এ বেঙ্গল ব্লুবেরিতে আমি এবং আমার আম্মু একটা রুমেই ছিলাম। দেন হচ্ছে পার্টিসিপেট করি, খুব সুন্দরভাবে আমাদের বিজনেস মডেল রেডি করে উইন হয়ে যাই, অ্যান্ড 1 লাখ টাকা আমরা স্টার্ট আপ মানি হিসেবে পেয়ে যাই। বাট আনফরচুনেটলি ওই বিজনেসের সাথে আমি এখন অনলাইনে কিছু অ্যাড আছি বেশি আর কি, যেহেতু আমি সাতক্ষীরা ছেড়ে চলে এসেছি, আমাকে কিছুটা দূরত্ব মেনটেন করতে হচ্ছে, যদিও আমি লিডার ছিলাম। এখন তো একটা অন্য একটা অধ্যায়তে চলে হ্যাঁ, এসেছেন। ওনার একটা বিষয় একটু বলি আমি। উনি যে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত থেকে এত এত সুন্দর সুন্দর কাজ করা, একটা বিষয় খেয়াল করবেন, এই যে কাজ করার বিষয়গুলো এটা কিন্তু অনেকে বিশ্ববিদ্যালয়তে এসেও কিন্তু করতে পারে না বা ওইরকম হয়ে ওঠে না, হয়তো অনেকে পড়াশোনা করে চান্স পায়, বাট এইটা কিন্তু অনেক একটা, যারা হচ্ছে মূলত উদ্যোক্তা হতে চান বা অনেক বড় কিছু হতে চান নিজের নিজের মতো করে, হ্যাঁ, কোনো চাকরি না, তাদের কিন্তু এই বিষয়গুলো ফলো করাটা খুবই প্রয়োজন। যেমন আপনি বিভিন্ন কাজের সাথে যদি যুক্ত থাকেন তখন কিন্তু আপনার অনেক জ্ঞানের পরিধিটা বাড়বে। সো যাই হোক, আমি একটু, তারপরে কি হলো আপনার এই সংস্থার সাথে আর কোনো কাজ আছে ছিল কিনা? হ্যাঁ, আমি তো এখন অনলাইনে কানেক্টেড আছি, সবকিছু থেকে একেবারে লিভ নেই নাই। সো এটা আমরা একটু যেহেতু মিল্ক রিলেটেড অত বেশি করতে পারবো না, তো 16 আনা আমাদের এটার নাম হচ্ছে, 16 আনা হানি মিল্ক এটা নামটা। সো এটার সাথে অনলাইনে কানেক্টেড আছে, কিছু পার্সেন্টেজ হালকা হালকা আসে আর কি। সো কিছু বিজনেস স্ট্র্যাটেজি বলে দেই বা এডিট টেডিট করে দেই, সো দ্যাটস ওয়াই ওখান থেকে হালকা কিছু আসে। অ্যান্ড দেন
এই টাইপের বেশ কিছু আমার এইভাবে চলে যায়। দেন আবার নিউটনের পরে যদি আমি আরেকটা প্রোগ্রামে আসি, আমার স্কুল থেকে আমাকে সিলেক্ট করে যে বাল্যবিবাহ রিলেটেড একটা ইভেন্ট হয় গার্লস গাইড স্কাউটের, তো আমি স্কাউটিং করতাম না, তারপরেও আমাকে নিয়ে আসে যে তুমি যেহেতু এই এরকম প্রোগ্রাম করছো বাল্যবিবাহ, তো আমাকে নিয়ে আসে স্কাউটিং এর একটা ড্রেস বানায় দেয়, বানায় দিয়ে আমাকে স্কাউটিং বলে চালাই দিছে। সো স্কাউটিং এসে আমি ওইখান থেকে ট্রেনিং করি, ট্রেনিং করে অ্যান্ড খুবই একটা মজার বিষয় হচ্ছে আমি যতবারই আসি আমার ১ টাকাও খরচ হয় না, সবই অর্গানাইজেশনের খরচ হয়। আর যাওয়ার সময় অল্প কিছু আবার তারা আমাকে দিয়ে দেয়। সো সো এটা খুবই স্বাভাবিক। আর ধরেন এই টাইপের হইলে কিন্তু খুবই ভালো হয়, আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি, খাইতেছি, 5 স্টারে থাকতেছি, বাট আমার ১ টাকাও খরচ হচ্ছে না, উপরন্তু আমি কিছু পাচ্ছি। সো এটা অনেক ইন্টারেস্টিং, আমার যেহেতু ঘোরা হয় না ওইভাবে, সো অ্যাডভেঞ্চার নেওয়া যায়। দেন হচ্ছে আমি এই টাইপের বিভিন্ন অর্গানাইজেশন কানেক্ট হয়ে গেলে আমার এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়, যে ধরেন পড়াশোনা কিন্তু আমি একেবারে পড়াশোনা সবসময় ঠিক, এই টাইপের প্রোগ্রাম আমার সেকেন্ডারি, সব সেকেন্ডারি, আমার প্রাইমারি জিনিস কি আমার পড়াশোনা। এন্ড আমি পড়াশোনা করলে আমার আম্মু ঠিক। এত কাজের মধ্যেও পড়াশোনাটা 100% ঠিক রেখেছেন, বাহ। পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমি জিএসসি তে জিপিএ 5 পেয়েছি এন্ড আমার আম্মু অনেক বেশি, আমি কেন করছি এত কিছু, কারণ আমার আম্মু খুশি হবে তাই। আমার যা কিছু আজকে পর্যন্ত আমার আম্মুর হাসি মুখ দেখার জন্য। আমি আমি ইনফ্যাক্ট যদি অ্যাডমিশনের ফেজে আমি পরে আসব, তারপরেও আমার পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আম্মুকে খুশি করা, বা আমার লাইফের মূল উদ্দেশ্য যদি বলতে পারেন যে আমার আব্বু আম্মুকে খুশি রাখা, আমার আব্বু আম্মু কি করলে ভালো থাকবে, এটাই আমার লাইফের মোটো কাইন্ড অফ। সো এন্ড তারা আমাকে বিলিভ করে, এটা আমার এই জায়গাটা আমার কাজ করে, সবসময় পজিটিভ ভাইব দেয়। এখনো মনে হচ্ছে যে আমার আম্মু আমাকে বলছে এই তুমি আসলে যেটাই করো না কেন আমি জানি তুমি সেটাই ভালো করবা। সো এই টাইপের যে একটা পজিটিভিটি আমার প্রতি তাদের একটা যে ধারণা বা আমার প্রতি আস্থার যে জায়গাটা, এটা আমি কখনো নষ্ট করতে চাই না। আমি চাই যে আমি যেন আমার বাবা মা হয়তো আমার সাথে আজীবন থাকবে না, বা হায়াত কার কতদূর আছে সেটা জানি না, তবে যতদিন পর্যন্ত আছি আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব আমার বাবা মার মুখে হাসিটা যেন আমি সবসময় ধরে রাখতে পারি, এবং আমার জন্য তাদেরকে যেন গর্বিত করে যেতে পারি আজীবন। সো আমি আমার আহ, এই পর্যন্ত আমার হাই স্কুলে আমার ক্লাস 10-এ আম, যদি বলতে হয় আমার রেজাল্ট ক্লাস 10-এ চলে আসে 4.89। কেননা ওই টাইমে আমার ভাইয়ার একটা প্রবলেম হয়, আমি পড়াশোনার সাথে অত বেশি কানেক্টেড ছিলাম না। আমার আব্বু অনেক বেশি ভালো মানুষ আসলে বলতে হয়, আমাদের এলাকায় সবাই আমার আব্বুকে অনেক বেশি ভালো মানুষ হিসেবেই জানে। সো যেটা বলতে হয় যে আমার ভাইয়ার একটা মিথ্যা মামলা দিয়ে দেয়, যে কারণে আমাদের ফ্যামিলি অনেক ব্রেকে চলে যায়, মানে ডাউনে চলে যায় আমাদের ফ্যামিলিটা। দেন এটা খুবই খারাপ লাগার জায়গা। সো এখন ওভারকাম করে ফেলছে। আর আমার আব্বু আমাকে বলে যে আমি যখন মানে পৃথিবীতে আসছি তখন আমি পৃথিবীকে আলোকিত করে মানে তাদের সংসারটাকে আলোকিত করছি। আমার খারাপ লাগছে। ইসলামে আহ, সমস্যা নেই, ইসলামে হচ্ছে একটা কথা আছে না যে একটা মেয়ে জন্ম নেওয়া মানে একটা জান্নাত পাওয়া বাবা মায়ের জন্য। আর সে কিন্তু তার জায়গাটা থেকে বাবা মায়ের জন্য কিন্তু সর্বোচ্চটা চেষ্টা করছেন, প্রত্যেকটা জায়গায় বাবা মাকে খুশি করবার জন্য। এইরকম সন্তানই তো প্রত্যেকটা বাবা মা চায়, তাই না? হ্যাঁ, আমরাও চাই প্রত্যেকটা সন্তান ঠিক এভাবেই গড়ে উঠুক, যেভাবে তার মা বাবা চায়, যেভাবে গড়ে উঠলে তার মা বাবা খুশি থাকবে, যেভাবে নিজে চললে বাবা মা গর্ব করে বলতে হবে এই আমার ছেলে, এই আমার মেয়ে। ওকে দেন এই যে যেহেতু আমার আব্বু বেশি সহজ সরল ছিল এলাকার মধ্যে, চাইতো কি অনেকেই চাইতো যে আমরা যেহেতু হঠাৎ করে আস্তে 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 করে উঠে যাচ্ছিলাম, বা ধরেন একটা আপস মোমেন্ট চলে আসতেছিল, তো তখন এলাকার মানুষজন না মানে ওইটা ভালোভাবে নিত না। অ্যান্ড এটা তাদের একটা ব্যক্তিগত স্বার্থ ছিল, পলিটিক্যাল কোনো বিষয় না। অ্যান্ড আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাই, আমাদের 6 বাড়ি বা আমাদের 6 চাচাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওইভাবে নাই, মানে নোটেবল তেমন কিছু নাই। দেন হচ্ছে চেষ্টা করছিল অনেক ক্ষয়ক্ষতি করার, কিন্তু হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছিল কি মেন্টালি। আর আমার আমার ভাইয়ার অনেক বছর মানে প্রায় 2টা বছর আমার ভাইয়ার লাইফ থেকে চলে গেছে। তার তখন আমার ভাইয়ার এইচএসসি পরীক্ষা চলতেছিল,
তো দেন এইচএসসি পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারে নাই, আবার পরবর্তীতে পরীক্ষা দিছে, এরকম করে আসলে আমার আম্মু বলছিল কি যে আমার আহ, সর্বোচ্চ চাইলে চলে যাবে, যেহেতু আমার দুইটা ছেলে মেয়ে আমাদের রত্ন, মানে হীরার টুকরা, তাকে কখনো কাঠগড়া তো দূরে থাক, জেলে কখনো রাখবে না। সো মামলাটা যেহেতু মিথ্যা মামলা ছিল, আমাদের অনেক টাকা মনে করেন 10 থেকে 15 লাখ এরকম আরো সামথিং হবে, টাকা অনেক বেশি খরচ হয়ে গেছিল। এন্ড আমরা যে অনেক বেশি বড় লোক বা এমন না, আমরা আসলে খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। এন্ড হয় না যে আমার বাবা মা বা আমার আব্বু আম্মু যে অনেক বেশি কিছু আমাদেরকে দিতে পারছে বা দিছে এমনটা না, বাট তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চটা আমাদেরকে দিছে। তাদের অনেক কিছু হয়তো নাই, কিন্তু তারা যতটা দিছে আমি খুবই গ্রেটফুল তাদের প্রতি। তারা আমাদেরকে যেভাবে বড় করছে ছোটবেলা থেকে, তাদের অনেক স্যাক্রিফাইস আছে, তাদের লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদেরকে দিছে। হ্যাঁ, টাকাটা গেছে, আমরা একটু ডাউনে চলে গেছি, আবার কষ্ট করছি, যেহেতু সৎ নিয়ত থাকলে না আল্লাহ এমনি ওখানে বরকত বাড়া দেয়। সো ওইটা আমার ভাইয়ার লাইফ থেকে একটু ডাউনফলে চলে গেছে। আমার ভাইয়া তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার ভাইয়া দেন নিজের মতো করে এখন ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের কিছু বিষয়ের সাথে ইনভলভ আছে। বাট একটু মেন্টালি ডিপ্রেস ছিল সেই সময়ে, যে কি হলো হঠাৎ করে। এটা ছিল আহ খুব মানে কেমন একটা, খুবই বাজে একটা বিষয়। ওই টাইমে আমিও অনেক মেন্টালি গেছিলাম, 2টা বছর। সো আমার রেজাল্ট ওই টাইমে খুবই ব্রেকে চলে আসে। 4.89 এত খারাপও না, তারপরেও খুব বেশি পড়াশোনার সাথে ইনভলভ ছিলাম না। অ্যান্ড আমার পার্সোনাল লাইফে আমারও একটা ব্যক্তিগত প্রবলেম ছিল, ধরেন ওই টাইমে যে একটা ব্রেকডাউনের মধ্যে, ওই যে ক্লাস না 10-এ বা এসএসসির পরে, এইচএসসি না সরি, এসএসসির পরে আমার সব চাচাতো বোনদের বিয়ে হয়ে যায়। সো ওই টাইমে আমার চাচাদের মধ্যে থেকে বা হচ্ছে আমার আমার খালা, আমার আম্মুরা 3 বোন, তো সেখান থেকে আমার খালাতো বোনের মাধ্যমে আমার বলে যে একটা ছেলে বিদেশে থাকে, এরকম বিয়ে শাদির বিষয়। সো ওই টাইমে আমারও একটা মেন্টালি প্রেশার দিচ্ছিল যে বিয়ে শাদী করবো কিনা বা এঙ্গেজড আপাতত করে রাখি এরকম। সো ওই টাইমটা আমার জন্য আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ভাইয়ের জন্য, সবার জন্য ওই 19-20 এই সালটা একদমই ভালো যায় নাই। তো খুবই খারাপ গেছে ওই টাইমটা আমার রেজাল্টের জন্য 4.89। অ্যান্ড আমি অত ভালো কিছু তখন করি নাই তো, বাট আমি এই যে বিভিন্ন কাজবাজ করছি বা করতেছিলাম তখনও কিন্তু ওগুলা ছিল, ওগুলা কানেক্টেড ছিলাম, ওগুলার সাথে যখনই যা কিছু হচ্ছে আমি অ্যাটেন্ড করি। ওগুলো তো যে ধরেন হঠাৎ করে আসে না, আবার হঠাৎ করে চলেও যায় না, এগুলো চলে মাঝে মাঝে। কোনো ইভেন্ট হইলে অ্যাটেন্ড করতে হয়, বা কোথাও ধরেন আমাদের যেহেতু অনেকগুলো, আমি যে সদর থেকে বিভিন্ন ইউনিয়নে, ঘোনা, শিবপুর, বিভিন্ন ফিংড়ি, বিভিন্ন জায়গায় আমরা গিয়ে গিয়ে কি করতাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতাম যে বাল্যবিবাহ করলে কি হবে, না করলে কি হবে, মেয়ে বাচ্চাদের পড়াইতে হবে কেন, অ্যাসেট তো সবাই, তাই না? তো সেই টাইপের কি বিভিন্ন সেশন নিতাম, সেগুলো এগুলো বোঝাইতাম। অ্যান্ড নিজে কেন আবার সেটার সাথে ইনভলভ হবো, আমি এটা বোঝাচ্ছি যে বাল্যবিবাহ করবা না, তা আমি আবার যদি বিয়ে করে ফেলি, সো এটা কেমন। সো দেন তারপরে আমার আম্মু একটা সময় বলা শুরু করলো যে আমার মেয়ে এঙ্গেজড, আমার মেয়েকে বিয়ে দিয়ে দিছি, এঙ্গেজড হয়ে আছে, এখন আমার মেয়ের বিয়ে শাদী। তো তখন কিছু 1 বছরের জন্য বা অল্প কয়েকদিনের জন্য আমার আর কোনো বিয়ের প্রপোজাল আসে না, বেঁচে গেছি, এরকম একটা অবস্থা। দেন এই পর্যন্ত একটু ব্রেকডাউন, তারপরে ভালো লাগা তো ছিল ক্লাস 6 থেকে একদম 8-9 পর্যন্ত। আমি জীবন কি আমি বুঝি নাই, রিয়েলিটি বুঝি নাই। আমি খুব সুন্দরভাবে আমি যে ছোট বাচ্চা যেরকম তার কোনো কিছুর চিন্তা থাকে না, সুন্দর মতো ঘুমাচ্ছে, রাত 9টা 10টা বাজে ঘুমায় যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতেছে, খেলা করতেছে, আব্বুর থেকে 10 টাকা নিচ্ছি, 10 টাকা নিয়ে আমি সকালবেলা দোকানে চলে যাচ্ছি, গিয়ে কিছু খেয়ে পড়তে বসতেছি, লক্ষ্মী মেয়ের মতো। বিকেল বেলা হচ্ছে আম্মু খুশি হয়ে যাবে বলে জামা কাপড়গুলো এনে, তারপরে আমাদের বাসা থেকে যেহেতু ঈদগাহে ওখানে আমাদের পানির কল ট্যাপটা ছিল, ওখানে হচ্ছে আমি গিয়ে আম্মু হয়তো বা একটু বাইরে গেছে, বা হচ্ছে ধরেন আমাদের আবার বাগান ছিল, তো বাগান দেখতে গেছে আম্মু, আর আমি সেই ফাঁকে কি করতেছি, আমি, আমার আম্মু হাউস ওয়াইফ বাই দ্য ওয়ে, সো সেই ফাঁকে আমি, আম্মু আমাকে একটু সুনাম করবে বা ধরেন আমার লক্ষ্মী মেয়ে এই টাইপের কিছু বলবে, বা আম্মুর থেকে আদর পাওয়ার জন্য আমি কি করতাম, আমি হচ্ছে যে মানে কাপড় চোপড় তুলে আলনায় খুব সুন্দর করে গোছায় রাখতাম, আম্মুর, আমার ভাইয়ার, তারপরে আব্বুর, সবার গোছায় রাখতাম। প্লাস হচ্ছে পানি এনে গোছায় রেখে আমি চুপ করে বসে থাকতাম, যে এক করে দাঁড়ায় থাকতাম, মানে এইভাবে দাঁড়ায় থাকতাম।
আম্মু এসে যখন দেখতে সব গোছানো, আম্মু অনেক খুশি হয়ে যেত আর আমাকে অনেক আদর করতো। সো এই টাইপের অনেক সুন্দর সুন্দর মেমোরিজ। তারপরে ওই যে কিছু ব্রেকডাউন, এইভাবে করে আমার এসএসসি লাইফটা শেষ হয়ে যায়। তবে এই আমার রেজাল্টে আমার ম্যাম, বিথি ম্যাম, উনি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল যে এই মেয়েটা অনেক বেশি প্রোডাক্টিভ, এর হ্যান্ড রাইটিং এত ভালো, যদিও খুব বেশি ভালো ছিল না। তো হ্যান্ড রাইটিং এত ভালো, বা হচ্ছে অন্যান্য সব দিকে এত বেশি অ্যাক্টিভ, আমাকে নিয়ে অনেক এক্সপেকটেশন করছিল যে এ অনেক ভালো কিছু করতে পারে বা আমাদের স্কুলের সুনাম বয়ে আনবে এরকম। তো পরবর্তীতে আমি তাদের জন্য সুনাম বয়ে আনছি। আমি যখন চান্স পেয়ে যাই তখন তারা আমাকে ইনভাইট করে বা আমি সেখানে গেছি, দেন তারা আমাকে নিয়ে অনেক প্রাউড। ওই স্কুল থেকে আমরা মাত্র 2 জন আমরা ঢাবিতে পড়তেছি বা পাবলিকে পড়তেছি। সো তারা অনেক প্রাউড, তাদেরকে দিন শেষে গর্বিত করতে পারছি, সাময়িক সময়ের জন্য আমি গর্বিত করতে পারিনি। সো আমি যখন ওখানে গেছিলাম তখন আমার বিথি ম্যাম উনি আমাকে বলে যে তুমি আমাকে রেজাল্ট পাওয়ার পর একটা মেসেজ পাঠাইছিলা। হ্যাঁ, আমি ওনাকে একটা এসএমএস পাঠাইছিলাম, আমার আম্মুর ফোন ছিল, আমার আম্মুর ফোন দিয়ে আমি ওনাকে একটা মেসেজ পাঠাইছিলাম যে আমি আপনার আশা পূরণ করতে পারি নাই। ম্যাম আমাকে নিয়ে অনেক হোপ করতো, তো না উনি আমার ফেভারিট ম্যাম ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। সো আমাকে বলছিল যে তুমি ভালো করতে পারো না, তো অনেক মন খারাপ ছিল ম্যামের। সো আমি মিষ্টি নিয়ে যাইতে পারি নাই। সো তখন আমি ম্যামকে মেসেজ, ফোনের মধ্যে মেসেজ করে বলে দেই যে ম্যাম আমি আপনার আশা পূরণ করতে পারি নাই, ইনশাল্লাহ একদিন আমি আপনার স্বপ্ন পূরণ বা এটা আপনার আজকের মুখে হাসি। বাস্তবায়ন। হ্যাঁ, সো এটা আমি বলছিলাম। তার যেদিন আমি অ্যাডমিশনের রেজাল্ট ম্যামকে জানাই তখন বলছে হ্যাঁ তুমি আমাকে মেসেজ পাঠিয়েছিলে, আমার মনে আছে, ওনা আমার বিশ্বাস ছিল তুমি পারবা। এরপরে আমি আমার যদি কলেজ লাইফে চলে যাই। আচ্ছা, তো এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা একটা জিনিস কিন্তু ভালোভাবেই জানি যে পারে অনেক কিছুই পারে, যে করে অনেক কিছুই করে। আর যে পারে না বা করে না, সে অনেক ধরনের এক্সকিউজ দিবে, কিন্তু দিন শেষে কিচ্ছুই হবে না। এই যেমন ওনার কথা বলি, উনি কিন্তু নানান একটা শেষ পর্যায়ে এসএসসির সময়টাতে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে পারিপার্শ্বিকতার জায়গা থেকে, অনেক কিছুর সাথে তিনি ইনভলভ থেকেছেন, এবং সবচেয়ে তার একটা ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু সে যে জায়গাটাতেই গিয়েছে সে কিন্তু নেতৃত্বের জায়গাটা কিন্তু তৈরি করে নিয়েছে। এটি কিন্তু একটা মানুষের সবচেয়ে একটা বড় গুণ, এইটা যার মধ্যে আছে সে অবশ্যই একটা না একটা ভালো কিছু করবেই। সো এই জায়গাটা আমরা সবাই আমাদের জায়গা থেকেই করবো। আমরা হাজারো এক্সকিউজ দেখাতে পারি, আমার এটা নাই, ওটা নাই, এটা পারি না, ওটা পারি না। নো, আপনি শুরু করেন, অফকোর্স ভালো করবেন। সো আপনার এসএসসি পর্যন্ত আমরা শুনলাম অনেক তোরাই পার হলো, শিক্ষকদের স্বপ্নটা হয়তো পূরণ করতে ওই সময়টাতে পারেন না, কিন্তু এখন সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করে দেখিয়েছেন, রাইট? সো একটু অ্যাডমিশন লাইফটাতে আমরা আসবো, তার আগে একটু কলেজ লাইফটা, 2 বছরের, এটা একটা সবচেয়ে একটা বড় মোমেন্ট বলা যেতে পারে, হ্যাঁ? তো এটা কেমন ছিল আপনার? এসএসসি পরীক্ষাতে আমি 2020 সালের। জি, জি। সো আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কোভিড চলে আসে, লকডাউন চলে আসে। সো তখন আমি একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যাই, সমাজসেবা, আমাদের বাসার পাশেই। সো আমার আব্বু সেখানে আমাকে ভর্তি করে দেয়, অ্যান্ড আব্বু টাকা দিয়েই ভর্তি করে দেয়। আমি আসলে এই যাবৎকাল যা যা পড়াশোনা করছি, ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমার পড়াশোনায় কোনো টাকা পয়সা আমি খরচ করি না। মানে আমি সেলফ লার্নার, আমি নিজে পড়ে নিজে আরো এক্সপ্লেন করে মানুষকে পড়াতে পারি। আমি নিজে শিখতে পছন্দ করি। প্লাস হচ্ছে আমি ছোট্টবেলা থেকে আমার ধরেন আমি ক্লাস 5-এ পড়তেছি বা 6-এ পড়তেছি, আমি নিজে পড়তেছি যেটা, ওটা আমি আমার পাশে আরেকজনকে বোঝাচ্ছি বা পড়াচ্ছি। একই ক্লাস। একই ক্লাসে আমি তাকে পড়াচ্ছি। আমাকে কোনো টাকা দিচ্ছে না হয়তোবা, এমনি খাওয়াই, চা না মানে এখন তো চা বলি, আগে তো চা ওইভাবে, এই ঢাবিতে আসার পরে চা, কিন্তু আগে তো এমনি খাওয়াই দিচ্ছে কিছু একটা বা ট্রিট দিচ্ছে। হ্যাঁ, চকলেট। সো এটাই হ্যাঁ, টিফিন কেক। এটাই হচ্ছে অনুপ্রেরণা। হ্যাঁ, সো দেন এটা আমি সেলফ লার্নার, আমি এই টাইপের এইভাবেই আর কি পড়ছি। ইনফ্যাক্ট আমার ওই যে এই জিএসসি তে যে বৃত্তি এই টাইপের, বা আমার কোচিং বেশি খুব একটা করি নাই। তারপরে ধরেন মানে টাকা পয়সা পড়ার পিছনে আমি খরচ করতাম না, আমি পড়তেছি, আমি দেশের আরো উপকার কাজে লাগবে, আমি কেন আরো সরকারকে টাকা দিব, বা আমি টাকা এটা আমি এখনো বিলিভ করি যে আমি টাকা দিব না, আমার উল্টো টাকা দিবে। ইনফ্যাক্ট এখন আমার ভার্সিটি থেকে আমার টাকা দেয়। আগে যখন কলেজে পড়তাম কলেজ থেকে টাকা দিত, স্কুল থেকে পড়তাম স্কুল থেকে টাকা দিত। সো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কলারশিপস, মেরিট বেসিসের স্কলারশিপ, দেন
এই টাইপের স্কলারশিপের টাকা দিয়ে আমার সবকিছু কভার হয়ে যেত। আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ হতো না, আমার আব্বু আম্মুর কখনো কোনো টাকা পয়সা খরচ হতো মানে পড়াশোনার কোনো খরচ হতো না, অন্যদিকে তো অবশ্যই অবশ্যই খরচ হতো। আর আম, এটা তো আমি বলতে হয়তো ভুলে গেছি কিনা জানি না, আমার আব্বু আম্মুর খুব বেশি কিছু না থাকতে পারে, তবে তারা আমাদেরকে রাজকন্যার মতো আমাকে আসলে আমার ভাইয়াকে সবাইকে আসলে রাজকন্যা বা রাজপুত্র করে রাখার চেষ্টা করছে, যতটুকু তাদের আছে ততটুকু দিয়ে সবটা দিয়ে চেষ্টা করছে। আর এখন আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব তাদেরকে ওই ট্রেডটা ফেরত দেওয়ার। এখন তাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে আমাকে ভালো রাখছে, ভালো রাখার চেষ্টা করে গেছে আপ্রাণ। তারপরেও আমার কত অভিযোগ ছিল, এখন আমার মনে পড়ে আমার এটা কেন হয় না ওটা কেন হয় না, কিন্তু এখন এই পজিশনে এসে দাঁড়ায় বুঝতেছি যে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেছে। যেটা তাদের সম্ভব ছিল না কিন্তু তারপরও সেটা করিয়েছেন আপনাদের জন্য। এবং অ্যাকচুয়ালি মা বাবার ঋণ কখনো শোধ হবে না, কখনো না, কোনোভাবেই না। তবে আপনি যে জায়গাটা পূরণ করতে পারেন সেটা হচ্ছে মা বাবার যাতে কষ্ট না পায়, যাতে সবসময় একটু হ্যাপি রাখা যায়, এইটুকুই চাই যে একটা সন্তান ভালো থাকুক, বাবা মাকে ভালোভাবে জিজ্ঞেস করুক, বাবা মাকে ভালো রাখার চেষ্টা করুক, এটাই। তারপরেও আমরা তো মানুষ, হ্যাঁ, আমরা ধরেন আমাদের লাইফে হঠাৎ করে একটু মন খারাপ হয়ে যেতে পারে, তখন আর কি তাদেরকে কষ্ট দিয়ে আমরা স্বাভাবিকভাবেই ফেলি মাঝে মাঝে, হ্যাঁ, কিন্তু তা পরক্ষণেই যদি আমরা তাদের কাছে সরি বলে ফেলি বা মানে সরি বলতে কোনো গিল্টি ফিল করার না, তাদের সাথে তাদেরকে আমরা ভালোবাসি ঠিক আছে, কিন্তু যাদেরকে আমরা ভালোবাসবো তাদের প্রতি আমরা রাগ দেখায় ফেলি, আমরা আমাদের অভিমানগুলো তাদের প্রতি একদম ঝেড়ে ফেলি। হ্যাঁ, অনেক সময় রাগ করে ফেলি, আবার সাথে সাথেই বলে ফেলি মানে আদর করে বলে ফেলি যে ভুল হয়ে গেছে, তুই কেউ রাগ করছো, এই টাইপের আসলে। যাই হোক, আমি আমার কলেজ লাইফে ছিলাম, আমার কলেজ লাইফে এই যে শুরু হয় কোভিড দিয়ে, লকডাউন, সবকিছু বন্ধ, কি করব। সো তখন আমি আর কি একটু ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি ইউটিউব দেখে, আমার ভাইয়া যেহেতু ওই রিলেটেড ফিল্ডে আছে বা ছিল তখনও, সো ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বেশ কিছুর থেকে হালকা হালকা কিছু আর্নিং করাও শুরু করি। তখন লকডাউনে বসে বসে অল্প কিছু আর্নিংও আমার হয়, সো ফার্স্ট কিছু পেমেন্টও পাই, ওই টাকা পয়সা দিয়ে আবার বাসায় দেয়, সবাইকে গিফট দেয়, সব অনেক হ্যাপি হয়ে যায়। সো ওই যে দেওয়াটা শুরু হয় বা আমি ওই যে ক্লাস 10 থেকে যে দেওয়াটা শুরু করলাম, ওটা আমার খুব টাচ করে এখনো। এখনো কিছু হইলেই, কিছু আর্ন আর্ন হইলেই, টাকা পয়সা হইলেই, আমার কাছে টাকা পয়সা আসলেই আমি আমার আব্বু আম্মু ভাইয়া তারা তাদের পছন্দের কিছু যদি দিতে পারি বা বাসায় কি দরকার সেটা যদি দিতে পারি, তা আমার খুব ভালো লাগে আসলে। ইনফ্যাক্ট আমার আম্মুর কিচেনের বেশ কিছু জিনিসপত্র সবই আমার আর কি আমি গিফট করছি আম্মুকে, কারণ মেয়েদের বা মহিলাদের আসলে আমাদের আম্মুদের ওই কিচেনটা খুব খুব নিজের এটা, জায়গা, হ্যাঁ, নিজের জায়গা। সো হ্যাঁ, এই নিজের জায়গাটাকে আমি ফোকাস শুকিয়ে করেছিলাম। চাওয়া এইসব জিনিস। হ্যাঁ, সো দেন আমি ওই যে সমাজসেবাতে কম্পিউটার কোর্স শেখা শুরু করি। আর আমি এইসব ভার্সিটি, হায়ার এডুকেশন এত কিছু বুঝতাম না। আমি বুঝতাম আমি সাতক্ষীরা সরকারি কলেজ আমাদের ওইটা সব থেকে আমাদের সাতক্ষীরা সদরে সব থেকে ভালো কলেজ, বড় কলেজ, এখানেই পড়বো। অ্যান্ড আমার 4.89 আমার ওখানেই হয়ে যায়। সো আমি ওই যে ওখানেই ভর্তি হয়ে যাই। অ্যান্ড একটা কোচিং এ, ছোট একটা কোচিং এ ভর্তি হয়ে যাই, কি বলে, ইংলিশ পড়ার জন্য, শুধুমাত্র ইংলিশ পড়ার জন্য ওখানে ভর্তি হই এবং দেখি ওখানে একটু ভার্সিটির নামটাম বলতেছে, ওখান থেকে হালকা একটু ভার্সিটির নাম শুনলাম কিন্তু মাথায় নেই নাই, আমি নেই নাই ওটা মাথায় নেই নাই। অ্যান্ড দেন চলে গেলাম। আর তারপরে আর ওইখানে কোচিং করতাম না আসলে, আমি হালকা কিছু বুঝে এসে আর কোচিং করি না, আমি নিজের থেকে পড়া পড়ি। আপনার গ্রুপ ছিল কোনটাই? সব বিজনেস স্টাডিজ, সবকিছুই বিজনেস স্টাডিজ, আমার ব্যাকগ্রাউন্ড বিজনেস স্টাডিজ, আমার কোর একদম বিজনেস স্টাডিজ। যাই হোক, দেন আমি ওই যে সমাজসেবায় কোচিং করতে গেলাম, ওখানে একটা আপু, আপু হচ্ছে বললো উনি ঢাবিতে চান্স পাচ্ছে। এখন ঢাবি কি আমি জানি না, আমি কি জানি না যে ঢাবি কি। এখন আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি শুরু করলাম সার্চ করতেছি ইউটিউবে, ফেসবুকে, দেখে আমি সার্চ করে দেখি যে ঢাবি আসলে দেশ সেরা বিশ্ববিদ্যালয়, এই সেই, এখানে পড়লে এই সেই কত কিছু। সো এইবার আমি আমার আম্মুর পাশে শুয়ে শুয়ে আম্মুর আমি ভিডিও দেখি আর শুরু করি স্বপ্ন দেখা যে আম্মু আমি কি এখানে চান্স পাবো, এখানে হবে আমাকে দ্বারা। হ্যাঁ, তোমাকে দ্বারাই হবে, তোমার দ্বারা না হলে কে আর পাবে, আর তুমিই পারবা। So এই যে একটা ব্যাক এন্ড থেকে একটা অনুপ্রেরণা দিল আমার আম্মু, and পুরো এন্টায়ার আমার জীবনে উনি ছিল আমার একমাত্র আপস এন্ড ডাউনস এর সঙ্গী, প্লাস হচ্ছে সবকিছু তার সাথে আমি শেয়ার করতে পারতাম। ওই যে ঢাবিতে এসে আম্মু ঢাবি কি দেখো তো, আমার আম্মু তো পড়াশোনা খুব বেশি করে নাই ধরেন, আম, আম্মুর ছোটবেলায় বাবা মা দুইজনই মারা গেছে, আম্মু অনেক বেশি আম, কি বলে
আম্মু অনেক বেশি ধরেন পড়াশোনা না জানলেও হয় না যে অনেক মানে নলেজেবল। সো উনি অনেক বিচক্ষণতার ক্ষমতা ওনার অনেক বেশি। সো আমাকে অনেক টাইপের সাজেশন দেওয়া শুরু করলো। দেন আমি আর আম্মু ফ্রি টাইমে যখন একসাথে খাচ্ছি তখন আমরা ভিডিও অন করে দিয়ে বলতেছি যে এইখানে পড়লে তোমার মেয়ের এই হয়ে যাবে ওই হয়ে যাবে। তো উনি আমাকে বলতো যে তোমাকে না গাছে গাছে ঝুলতে হবে। আমি বলছি কিরকম গাছে গাছে ঝুলতে হবে? আম্মু দেখতো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় যারা তাদের ছবি বিভিন্ন জায়গায় টানা দেয়, বিভিন্ন গাছে টানা দেয়, বিভিন্ন পিলারে টানা দেয়। সো আম্মু বলছে তোমাকে ওই ওই জায়গাগুলো ঝুলতে হবে। সো আমি আমি থাকছি সেখানে, আমার এলাকায় আমার এরকম ছবি আছে বিভিন্ন জায়গায়। আমার বাসার সামনে একটা আছে। আমার বাসার সামনে বিভিন্ন মোড়ে মোড়েই আর কি আছে বিভিন্ন কলেজ। একটা প্যারাগনের সাথে যেহেতু আমি কানেক্টেড ছিলাম, বাট কোচিং ওইভাবে করি নাই, তো ওনারাই আর কি ছবিটা পাবলিশ করে দিছিল। সো দেন আমি আমার কলেজ লাইফে ওইভাবেই আর কি নিজে থেকেই পড়াশোনা করি, কিছুটা ডিজিটাল মার্কেটিং, কিছুটা ওই যে আমার অর্গানাইজেশনের সেভ দ্য চিলড্রেনের, তারপরে অন্যান্য সবকিছুর কাজ, সবকিছু ঠিকঠাক রেখে পড়াশোনা করতেছি। দেন হচ্ছে আমার আম্মু আমাকে সাপোর্ট দিতেই আছে। দেন হচ্ছে and, আমার আব্বু হচ্ছে ছোটখাটো একটা জব করে, কোম্পানি জব করে, আইপিএস কোম্পানিতে জব করে। উনি তখন কক্সবাজার ছিল, এখন ঢাকাতে আছে, শ্রীনগরে আছে। দেন আবার যশোরেও যায় মাঝে মাঝে, মানে চেঞ্জ করে, মানে বিভিন্ন যে ফ্যাক্টরি চেঞ্জ হয়। এই তো, তো ছোটখাটো ফ্যামিলি আমাদের 4 জনের। এখন কলেজ লাইফে আমার ছিল, যেহেতু কলেজ লাইফটা আমরা খুব কমই পাইছি লকডাউনের জন্য, আমাদের খুব বেশি যে ক্লাস করছি এমন কিছু না। আমি ক্লাস করছি হাতে গোনা 10-12 দিন। আমাদের সরকারি কলেজে ওইভাবে ক্লাসও হয় না আসলে। সো স্টুডেন্টরা যে এখান থেকে টিচারদের কাছ থেকে কিছু শিখবে সেরকমও কোনো ইয়ে নাই। সো নিজে থেকেই পড়তে হবে, নিজে থেকেই শিখতে হবে। তুমি যদি নিজের তোমার থাকে, নিজের কি বলে, নিজের গরজ বলে, যেটাকে নিজের গরজে তোমাকে সবকিছু শিখতে হবে। সো আম্মু যেহেতু আমাকে সবসময় যে এই একটা মানুষের কথা সবসময় আমি বলবো, সো উনি না থাকলে যে আমার কি হতো। তো হ্যাঁ, ওই যে শুনে আসলাম আমাকে এবার তো ভালোভাবেই পড়তে হবে। আর আমাদের পরীক্ষাও কিছুদিন পেছায় যায়, আমাদের এইচএসসি 22 ব্যাচের কিছুদিন পেছায় যায়। আমি 3 থেকে 4 বার আমার এইচএসসি সব বারবার পরে আমার শেষ করা, একেবারে কোন পেজে কি আছে আমি সবই বলতে পারি, সবই মুখস্থ আমার। সো এইচএসসি তে আমার খুব ভালো করে পড়াশোনা করে রেডি করে রাখছি। অ্যান্ড অন্যান্য আমার কোনো প্রেশার নাই। ধরেন এখন আমার বিয়ের কোনো প্রেশার আসতেছে কি, তবে আমার কান পর্যন্ত আর আসতেছে না। কারণ হচ্ছে যেহেতু আম্মু দেখতেছে, হ্যাঁ আমার বাসায় প্রপোজাল আসতেছে, আমাকে ফান করে বলতেছে জানিস তোর জন্য অমুক একটা ছেলে আসছে, হা হা হা, মানে কেমন ছেলেটা, মানে এইরকম ছেলে আমার মেয়ের জন্য চুজ করছে, এটা কেমন, মানে কেমন একটা জাস্ট একটা ফানি ওয়েতে আমাকে জাস্ট বলে। বাট ওই যে আম্মুও তো আমাকে ফ্রেন্ড, আম্মুর কথাও আমাকে শেয়ার করে, আমিও আমার, এইভাবে আর কি দুইজনের কথাই শেয়ার হয়। সো এইচএসসি তে আমি পরীক্ষা দিলাম, বোর্ড পরীক্ষা। অ্যান্ড আমাদের যশোর বোর্ড, আমার বাসা যেহেতু সাতক্ষীরা, আমার পরীক্ষা সব যশোর বোর্ডে হয়েছে। যশোর বোর্ডের কোশ্চেন যে কি কঠিন, যে যারা সবাই আর কি জানে যে যশোর বোর্ডের প্রশ্ন খুব কঠিন হয়, সো সেইবার আরো কঠিন করছে। সো আমি আম্মু বলছে যে তুই তো, আমি সব অনলাইনে পড়ছি, অনলাইনে ক্লাস করছি। সো তুই বলছে আমাকে খুবই উল্লেখ করে একজন টিচারের নাম বলছে, তুই তো এই টিচারের ক্লাস করছিস অনলাইনে, এবং আমিও তোর পাশে, তুই যখন ক্লাস করতিস আমি পাশে বসে বসে দেখতাম। সো তুই ওই টিচারের ক্লাস করছিস, তার মানে তুই ইংলিশে তোর কোনো সমস্যা থাকবে না। সো এখন টিচারের নাম বলা যাবে না, নাম বলে চাকরি থাকবে না। সো টিচার অনেক ভালো পড়াইতো আসলে। আমি অনলাইন বেসিস প্রেফার করি, মানে অনেক আমি বারবার দেখতে পারি। দেন অনলাইন প্ল্যাটফর্ম গুলো হয়ে আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। সো দেন তারপরে আমি এইচএসসি পরীক্ষাটা দেই, এন্ড খুব কঠিন প্রশ্ন হয় ইংলিশে, অন্যান্য সাবজেক্টের তুলনামূলক কঠিন হয়, বাট আমি গোল্ডেন এ প্লাস পেয়ে যাই। ইনফ্যাক্ট হ্যাঁ, এবং আমার বোর্ড স্কলারশিপও আসে, বোর্ড স্কলারশিপ পেয়ে যাই। এবং আমার খুব শখ ছিল যে আমি একটা লাস্ট বোর্ড এক্সামে আমার সবগুলোতে এ প্লাস লেখা থাকবে। আমার জেএসসি তে আমার সবগুলো এ প্লাস ছিল না, একটাতে হয়তো এ গ্রেড ছিল। হ্যাঁ হ্যাঁ, মোরাল এ প্লাস ছিল। আর হচ্ছে আমার এই এসএসসি তো 4.89। বাট আমার খুব শখ ছিল আমার লাস্ট পরীক্ষা আমার যেন একটা সবগুলোতে এ প্লাস থাকে, মানে গোল্ডেন একটা ভাইব থাকে। সো ওটা আমার ছিল। যদিও ইংলিশ পরীক্ষা দিয়ে আমি কাঁদতে কাঁদতে, মানে কান্না করি না আমি খুব সহজে, বাট আমার চোখ টোক দেখে বোঝা যাচ্ছিল আমি অনেক ফাইট করছি ভেতরে। আমি আমার খাতার মধ্যেও ফাইট করছি, মানে যে এক্সামিনার আমার খাতা দেখছে উনি বুঝতে পারবে স্টুডেন্টের প্রচেষ্টা আছে।
বা আমি এখন হয়তো বা কয়েকটা খাতা দেখি, তখন আমি দেখি যে স্টুডেন্টের প্রচেষ্টা কতটুকু আছে। ধরেন বোঝা যায় যে ধরেন আমি একটা পারতেছি না, কিন্তু সেটা করার জন্য যে আমি ট্রাই করতেছি বারবার, কি কি চেষ্টাটা করতেছি সেটা খাতা দেখলে বোঝা যায়। সো ওই চেষ্টা করছি, এন্ড এই ওপর আল্লাহর আসলে রহমত ছাড়া এটা কোনোভাবেই পসিবল ছিল না। আমি যখন রেজাল্টটা দেখছি, আমার আম্মু সেই দিন আর কি বাজার করতে গেছে। আমার আব্বু তো ঢাকায় যে কক্সবাজার বিভিন্ন জায়গায় জব করে। সো দেন হচ্ছে আমার আম্মু সবকিছু করতে হয়। আমার ভাইয়া তো অত অ্যাক্টিভ না, বা হচ্ছে আমার ভাইয়া কিছু করতে পছন্দ করে না খুব একটা। So আম্মু আর করলেও ভালো হয় না, বাজার করলে ভাইয়ের বাজার আম্মুর পছন্দ হয় না। So এটা এটা প্রায় অনেক আম্মুরই পছন্দ হয়। সো আমার আম্মুই বাজার করতে গেছিল ওই দিন, বলে কি তোমার রেজাল্ট দেওয়ার আগেই আমি চলে আসবো। রেজাল্ট দেওয়ার ঠিক যখন রেজাল্ট দিছে আম্মু তখনই চলে আসছে। আম্মুর ওই বাজারের ড্রেস ওইভাবে আছে, এন্ড রেজাল্ট দিছে, আমি জাস্ট রেজাল্টটা দেখে আমি শকড, মানে কি হইলো। মানে রেজাল্ট দেখছে, আম্মুর সাথে সাথে আসছে, আমি আম্মুকে জড়ায় ধরে তো দুইজন মিলে আম্মুকে উঁচু করে এ করে একদম এ করা শেষ। মানে খুবই খুশি হয়ে গেছি। এন্ড মানে খুবই নস্টালজিক হয়ে গেছিলাম যে আমি আমি কখনোই ভাবি নাই যে আমার ইংলিশে কোনোভাবে প্লাস থাকবে এন্ড ওভারঅল গোল্ডেন কখন আমি পাবো। সো এই টাইপের আমার কখনোই আমার এক্সপেকটেশন ছিল না। এন্ড প্রত্যেকটা পরীক্ষায় আম্মু আমার মানে প্রতিদিন আমার সাথে গেছে। আমাদের পরীক্ষা 2 ঘন্টা করে হয়েছে, আম্মু 2 ঘন্টা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ছিল। এবং প্রত্যেকটা সবাই তো আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট, এরপরে অ্যাডমিশন দিবে, সবার গার্ডিয়ান থেকে চুপচাপ করে শুনে যে সবাই কে কোথায় পাঠাবে, কি করবে না করবে, চুপচাপ আম্মু শুনে। তো দেন হচ্ছে আমাকেও বলে, না প্রত্যেকদিন নিয়ে যাওয়ার সময় আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিবে প্রতিদিন, এটা তার হচ্ছে পার্মানেন্ট, এবং আমাকে এখানে একটা করে পাপ্পা দিয়ে দিবে। সো এটা তার প্রতিদিন রেগুলার একটা কাজ। না প্রতিদিন 2 ঘন্টা সে এখানে বসে থাকবে। অ্যান্ড আব্বু তখন একটি বাসায় আসছিল, তখন আব্বুও যাইতো, দুইজন মিলে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাইতো এবং আমাকে নিয়ে আসতো। আমি বের হয়ে দাঁড়ায় তাদের ফেস দেখতাম, মানে এবং ঢোকার সময় তাদের ফেস দেখে ঢুকতাম, এরকম একটা কন্ডিশন। সো আমি যদি আরেকটু আমার হাই স্কুল বা প্রাইমারিতে যাই, আমার আব্বু তখন আর কি আমাদের বাসায় মানে থাকতো, তখন আর কি জব করতো না। আম, ছোটবেলায় আমাকে রেখে আব্বু কোথাও যাইতে পারতো না। মানে তখন আমার আব্বু বিজনেস করতো, মাছের বিজনেস করতো অনেক পিচিকালে, ক্লাস 5-6 পর্যন্ত। তখন আমাকে রেখে কোথাও যাইতে পারতো না, কারণ গেলে আমি নাকি কান্না করতাম। সো হ্যাঁ, আমাকে সবসময় কাছাকাছি রাখতো। এই জন্য আব্বু জব করতে পারতো না, জব ছেড়ে দিছিল। দিয়ে বাসার মধ্যে কি করা যায়, বা ইজি বাইক কিনে ভাড়া দিয়ে রাখতো, একটা আব্বু মাঝে মাঝে চালাইতো, এরকম একটা। সো দেন আমার আরেকটা চাচা, ও দুইজন মিলে আর কি চালাইতো, আবার ভাড়া দিত। সো ওইখান থেকে যে টাকা পয়সা আসতো ওইভাবেই। আমাদের অত হাই এক্সপেকটেশন ছিল না সেই সময়। আমরা কি বলে আর্ন মাউথ এরকম একটা কন্ডিশন, খাইতাম আর খরচ করতাম শেষ। সো সেভিং ছিল না খুব একটা। সো আমাকে ওইভাবে জব টব করতো। তো তখন আর কি আম, আব্বু, আমি যখন রেডি হব, সাইকেলটা আব্বু মুছে দিচ্ছে, বা আব্বু আমার জুতা পরাই দিচ্ছে। আম্মু ওই যে ভাঁজ ওড়না থাকে আমাদের যে গার্লস ড্রেস গুলা, বা হেজাব পরতে হয়, তখন আমি হেজাব পরতাম না, ও কি ভাঁজ ওড়না থাকে স্কুল ড্রেস, ওটা আম্মু পরাই দিচ্ছে, আব্বু জুতা পরাই দিচ্ছে, খাওয়াই দিচ্ছে। সো এটা খুবই খুবই মানে বললাম না যে রাজকন্যা করে রাখছে। আপনাকে শুধু আইফোন দিলে, বা আপনাকে ম্যাকবুক কিনে দিলে, বা আপনাকে গোল্ড প্রত্যেকটা বার্থডেতে গোল্ড কিনে দিলে যে আপনার বাবা মা আপনাকে রাজকন্যা করে রাখছে, ব্যাপারটা এরকম না। এই যে প্রিন্সেস ট্রিটমেন্টটা দেখেন, মানে আমাকে যে আমি কিন্তু বলতেছি না তাদেরকে এগুলো করতে হবে, বা আমার বাবা আমার পায়ে হাত দিয়ে আমার জুতা পরাচ্ছে, এটা কিন্তু এখন আমি বুঝছি, কিন্তু তখন আমি বাচ্চা ছিলাম। এখন এখন আমার পায়ে যদি হাত দেওয়া হবে, আমি তো না করব। বা সেই জায়গা থেকে ধরেন আমি তো তখন সেভাবে বুঝতাম না, কিন্তু সে যে আদর করে এগুলো করে দিচ্ছে, বা এই একজন আমাকে রেডি করে দিচ্ছে, একজন খাওয়াই দিচ্ছে, কখনো কখনো আমার আব্বু খাওয়াই দিচ্ছে, কখনো আম্মু খাওয়াই দিচ্ছে। সো এই টাইপের, এইটা হচ্ছে রাজকন্যার ট্রিটমেন্ট। আমার সবসময় এটাই প্রিফারেন্স। সো আমার এক্সপেকটেশন হচ্ছে এইগুলো। আমার এক্সপেকটেশন কখনোই দামি বাড়ি গাড়ি সোনা গয়না এগুলো না। আমার এক্সপেকটেশন কেয়ার, লাভ, ভালোবাসা, এই টাইপের জিনিসগুলো আমাকে সব সময় টানে আর কি। সো এগুলোই আমি পেয়ে আসছি, এগুলো এখনো আমাকে টানে। সো আমি আমার আব্বু আম্মুকে সেই পিচ্চি কালে আমি আমার আব্বু আম্মু ভাইয়া সবাই একসাথে থাকতাম, এই জায়গাগুলোকে অনেক মিস করি। অ্যান্ড আমার পড়াশোনার জায়গায় যদি আসতে হয়, আমার বাবা মার ইন্সপিরেশন এখানে সবার আগে। এখানে যারা এই পডকাস্টটা দেখতেছে, আমি সবাইকে সাজেস্ট করব আপনার বাচ্চাকে
খুব বেশি সময় দেন, বা আপনাদের লাইফে দেখবেন আপনাদের যে অপূর্ণতা, আমার আব্বু আম্মুর যে অপূর্ণতাগুলো তারা কিন্তু আমার মাধ্যমে পূরণ করতে পারবে, বা আমার ভাইয়া বা আমার মাধ্যমে পূরণ করতে পারতেছে। কিন্তু তারা যদি ওই টাইমে আমাকে ওই স্বপ্নগুলো না দেখাতো, বা তাদের স্বপ্নের কথা, বা আমাকে সেই সেই সুযোগগুলো না করে দিত, বা সেই রকমের ভালোবাসা না দিত, সেই রকম আস্থার জায়গা তৈরি না করতো আমার মধ্যে, আমি কিন্তু এই জায়গায় আজকে আসতে পারতাম না। সো প্রত্যেকটা বাবা মার, আমরা কিন্তু যখন জন্মগ্রহণ করি তখন একটা সাদা কাগজের মতো থাকে, তখন তাকে যেভাবে গড়া হয় আমরা কিন্তু সেভাবেই গড়ে উঠি, তাই না? সো দেন আমার রেজাল্ট হয়ে যায়, অ্যান্ড রেজাল্ট আমি খুব খুশি। মিষ্টি, সবাইকে মিষ্টি বিতরণ করলাম আমি আর আমার ভাইয়া গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। সো ওখানে আমার একটা প্রতিবেশী ছিল, ওটা ওনার জন্য আমি আবার লিখে রাখছিলাম। আমার রুমে যদিও এখন কালার করা হয়েছে, আগে হচ্ছে আমার কালারটা চেঞ্জ করা হয়েছে, আগে আর কি রুমের সব জায়গায় বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা লিখে রাখছিলাম। রিভেন্স কি, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স। সো এটা কেন কেন লিখছিলাম, কারণ আমার একটা প্রতিবেশী, উনি আর কি বলছিল আমার আম্মুকে যে আপনার আমার মতো মেয়েরা কি ছেলে, ওনার একটা ছেলে ছিল, তো বলছিল আপনার আমার মতো ছেলে বা মেয়েরা কি আর এইসব ভার্সিটিতে চান্স পায়, বা গোল্ডেন এ প্লাস কি আমাদের হয় নাকি? সো এই এই কথাটা আমার না খুবই, ওনার জন্য অনেক থ্যাংক ইউ। খারাপ লাগছিল বলতে আমি অনেক ইন্সপায়ার হয়েছি এটা থেকে, খুবই পজিটিভ ভাবে নিছি। ওনার তখন রাগ হয়েছিল, হ্যাঁ, কিন্তু ওনার জন্য আমার ওই সামনে ওইগুলা লেখা ছিল, আমার টেবিলের সামনে এটা লিখছিলাম, তারপরে ডু ইট নাও, ডে ড্রিম, আর বিভিন্ন টাইপের মোটিভেশনাল কথাবার্তা লেখা থাকতো সো আমার টেবিলের সামনে। অ্যান্ড দেন আমি যখন আমার অ্যাডমিশন জার্নিটা আমি শুরু করি, যেহেতু আমার এইচএসসিটা শেষ হয় তারপর দিন থেকে আমি আমার, বা একদিন পর থেকে আমি আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করি আসলে। এখানে একটু এডমিশনটাতে আমি একটু পরে আসি। প্রথমত আপনার একটা বিষয়, সেটা হচ্ছে মা বাবা যে তার মানে স্বপ্ন পূরণের জায়গাটা কিন্তু সে পূরণ করতে পেরেছে। এর পিছনে কি কি কারণ রয়েছে? মা বাবার আদর, সোহাগ, ভালোবাসা, যেটা থেকে কিন্তু এই আধুনিক যুগে অসংখ্য বাচ্চারা বঞ্চিত হয়। বিশেষ করে শিক্ষিত ফ্যামিলিতে কিন্তু অনেক, এটা ধ্রুব সত্য। যেটা আমাদের বিভিন্ন, যদি আমরা বিভিন্ন ইসে দেখি, বিভিন্ন গবেষণা পত্রে, শিক্ষিত ফ্যামিলির মধ্যে এটা কিন্তু বেশি হয়। যে একটা মিডল ক্লাসে তারা কিন্তু বাচ্চাদের অনেক সময় দেয়। সো আপনি যাই করুন না কেন, আপনার বাচ্চাকে অফকোর্স একটু ভালো সময় দিবেন, দেখবেন আপনার বাচ্চা অনেক ভালোভাবেই গড়ে উঠবে। সো আমি একটু আসতে চাই এখন নতুন তার যুদ্ধে, যে যুদ্ধটার মাধ্যমে আজকের এই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এডমিশন লাইফটা, সেটা নিয়ে একটু শুনবো। এবং পড়াশোনাটা কেমন ছিল, আর যেহেতু আপনি এত এত কাজ করেছেন, আসলে আপনি কত ঘন্টা পড়াশোনা করেছেন, এইগুলো যদি একটু ডিটেলসে বলতেন। ওকে, আমার অ্যাডমিশন জার্নি এই যে বললাম শুরু করছি, আমার অনেকে বলে থাকে যে এইচএসসির প্রথম থেকেই কি শুরু করছি কিনা। আরে বাবা, আমি তো ঢাবির না, আমি শুনছি হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারের শুরুর দিকে মনে হয়, বা জানছি যে আমার সাতক্ষীরা সরকারি কলেজের ওপরেও ভালো কোনো জায়গায় পড়ার কোনো সুযোগ আছে। আমি এইগুলাতে খুব বেশি ফোকাস ছিলাম, আমার অর্গানাইজেশন, আমার বিভিন্ন জিনিসপত্র, তো আমার এই হায়ার এডুকেশন, হ্যাঁ, আমার বিদেশে পড়াশোনা করার একটা স্বপ্ন ছিল, এখনো আছে, যেটা আমাকে টানবে ভবিষ্যতে। দেন হচ্ছে আমি দেখতাম যে এখানে হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজে সবাই অনার্স পড়ে, এখান থেকেই আমি পড়বো। তো যখন ওই যে আমি কম্পিউটার কোর্সে গিয়ে শুনতে পারছি যে ওই আপুটা পড়ছে ঢাবিতে, ঢাবি কি, আমি আর আমার আম্মু মিলে রিসার্চ করলাম যে এখানে পড়লে, ও আচ্ছা, ঢাবি তো বাংলাদেশ সেরা ইউনিভার্সিটি, এখানে তো আমিও পড়তে পারি, আমার কি যোগ্যতা নাই? ওই যে একটা গান আছে, আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে থাকবে, মানে এমন সাহস নেই কি তোমার? সো সে তেমন সাহস কি আমার নেই? সো ওই টাইপের বিভিন্ন মোটিভেশনাল ভিডিও, অ্যান্ড ঢাবির তো অনেক নস্টালজিক ওয়েতে ভিডিও বানাইছে। সো সেগুলো দেখতাম, আম্মুও দেখতো, ও বাবা কত সুন্দর, এখানে আমার মেয়ে পড়বে। আমি কিন্তু চান্স পাওয়ার আগে কখনো ঢাবিতে আসি নাই, চান্স পাওয়ার পরেই আমি ঢাবি দেখছি। হ্যাঁ, আমি চান্স পেয়েই তারপরে ঢাবিতে আসবো, এর আগে আমি ঢাবিতে আসবো না। সো এরকম একটা ইন্টেনশন ছিল। দেন আর কি আমি অ্যাডমিশন জার্নিটা, আমার যেহেতু এইচএসসি তে প্রিপারেশন খুব ভালো ছিল, এখন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য এটা খুবই শিক্ষণীয়, খুবই এখান থেকে শেখার অনেক কিছু আছে। আমার আমার এইচএসসির বেসটা আমি খুব ভালো রাখছিলাম, এইচএসসির সিলেবাস থেকেই কিন্তু আমার অ্যাডমিশন কভার হয়, একটু অ্যাডভান্স লেভেলে চলে আসে। সো যেহেতু অনেকেই বলে যে এইচএসসি শুরু থেকে আমি প্রিপারেশন নিছিলাম কিনা, না, আমি এইচএসসি শুরু থেকে প্রিপারেশন নেই নাই। আমি প্রিপারেশন নিছিলাম আমার এইচএসসির সময়, এইচএসসি কে 100% প্রিপারেশন রাখার চেষ্টা করছিলাম, শতভাগ। এবং তারপরে আমি আমার যেদিন পরীক্ষা শেষ হয় তার 2 দিন পরে আমি আমার অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে এবার আমি
পাশে একটা কোচিং এ অ্যাডমিট হয়েছিলাম জাস্ট সেখান থেকে শিট গুলো নেওয়ার জন্য। বাট আমি যেহেতু সেলফ লার্নার, আমি অনলাইনে থেকেই মানে হোম টু ঢাকা ইউনিভার্সিটি আমি আমার বাসায় থাকছি। আমি আসছিলাম, আমি ফার্ম গেটে আসছিলাম, এসে দেখি হোস্টেলের যে ছোট ছোট যে কি বলে থাকার জায়গা, যে হোস্টেল গুলো দেখে আমার না, আমি পারবো না। আমি 3 মাসে আমি এখানে থাকতেই আমার সার্ভাইভ করতেই আমার সার্ভাইভ করতে পারবো না। কখন পড়াশোনা করব? কারণ 3 মাস আমার তো অনেক, এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। সো এই টাইমে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। সো আমি, হ্যাঁ, আমি ফার্ম গেটে আসছিলাম আমার আব্বুর সাথে, এসে দেখে গেছি আমার হোস্টেল পছন্দ হয় নাই, যে 3-4 জন করে একটা রুমে থাকবে, আর পার্সোনাল রুমে নিয়ে থাকতে গেলে অনেক কস্ট পড়ে যাচ্ছে। সো এত কস্ট আমি বললাম না, আমার পড়াশোনার জন্য আমি কখনো টাকা খরচ করতে পছন্দ করি না। সো আমি পড়াশোনার জন্য কোনো টাকা খরচ করবো না, এরকম একটা মানসিকতা ছিল। অ্যান্ড আমার যেহেতু অল্প কিছু সেভিং ছিল, যেহেতু বিভিন্ন কম্পিটিশন করছি, তারপর বিভিন্ন অর্গানাইজেশনে গেছি, বিভিন্ন জায়গায় ট্রেনিং করছি, খুলনা, ঢাকা, তো সেখান থেকে কিছু কিছু সেভিং হয়েছে। তো সেই সেভিং এর টাকা দিয়ে আমি একটা অনলাইনে কোর্স এনরোল করে ফেলি। অ্যান্ড আমি খুব ভেবে চিন্তে বিশ্লেষণ করে আমি একটা কোর্স কিনছিলাম। হ্যাঁ, অনেক প্ল্যাটফর্ম দেখছি, একটা কোর্স দেখে আমি শুধু রুমে বসেই ক্লাস করছি। অ্যান্ড প্রতিদিন মনে হয় একটা ক্লাস থাকতো, রুমে বসে ক্লাস করে আমি ডিরেক্ট ঢাবিতে চান্স পেয়ে গেছি। অ্যান্ড এখানে খুব উল্লেখযোগ্যভাবে বলতে হয়, যাদের ক্লাস করছি তখন তাদের স্যার বলতাম, এখন তাদের ভাইয়া বলি আর কি। সো মানে তাদের এখন কো পার্টনার হয়ে গেছে, মানে কো ওয়ার্কার, তাদের কলিগ হয়ে গেছে। মানে আগে ছিলাম স্টুডেন্ট, এখন কলিগ হয়ে গেছি তাদের। সো তারা এখন আপু বলে, আগে স্টুডেন্ট বলতো, এখন আপু বলে। সো আমার অ্যাডমিশন টাইমে আমার যদি কোনো ডাউন বা আপস কিছু বলতে হয়, সেটা হচ্ছে এই টাইমে আমি খুবই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতাম, যে আমার কোনো আইডেন্টিটি নাই। বা আমি যে ছোট একটা মানে কোচিং এ ভর্তি হয়েছিলাম অল্প কয়েকদিনের জন্য, তো সেখানে আমি আসলে দেখতাম বিভিন্ন ইউনিভার্সিটির ভাইয়ারা আপুরা এসে বলে আমি অমুক, আমি স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সো আমার খুবই টানতো যে ঢাকা ইউনিভার্সিটি, আমি এরকম কেন বলতে পারি না। সো আমি যখন আমার বাসা থেকে কলেজের দূরত্ব ছিল, আমি হেঁটে গেলে 10 মিনিট, আমার সবকিছু আসলে আমাদের পাশে, আমাদের বাসার পাশেই যেহেতু সদরে। সো হেঁটে গেলে 10 মিনিট লাগতো, আমি হাঁটতে হাঁটতে যাইতাম আর ভাবতাম যে কেন আমার এরকম একটা আইডেন্টিটি নাই, আমি কেন বলতে পারি না। আমার তো অনেক কিছু আছে, হ্যাঁ আমি এই করতেছি ওই করতেছি, আমার অর্গানাইজেশন, বাট আমার আমার এগুলো কেন নয়। সো এটা হবে না কেন? সো আমার তো সব আছে, অন্যদের হাত আছে, পা আছে, অন্যরা খায় আমিও খাই, সো আমার কি ডিফারেন্ট? সো আমি চেষ্টা করা শুরু করলাম। অ্যান্ড আমার যেহেতু এইচএসসির প্রিপারেশনটা খুব ভালো ছিল, যেহেতু আমি 3-4 বার বইটা রিভিশন করতে পারছি। অ্যান্ড আসলে খুব বলতে খুবই ভালো ছিল আমার এইচএসসির প্রিপারেশনটা। এমনটা ছিল যে আমি ইংলিশের জন্য আলাদা করে শিট করে, উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, রিয়ারেন্স 80টা 90টা করে 100টা করে আমি আলাদা করে করে আমি শুধু রিয়ারেন্স ধরেন 80টা 90টা আমি ইম্পর্টেন্স বেসিসে, যেহেতু আমি নিজে নিজে পড়তাম, মানে অ্যাজ এ টিচার আমি নিজের টিচার নিজেই, এবং নিজেরই আমি আবার সবকিছু ইয়ে করতেছি, নিজে এক্সামিন করতেছি। হ্যাঁ, তো আমি সবসময় রিসার্চ করে পড়াশোনা করি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি অনেক সময় সবাইকে বলি, স্টুডেন্টদের উদ্দেশ্যেও, যে আমাদের পড়াশোনাটা হতে হবে গবেষণা। যেমন আমাদের এই যে বিডি ল্যাব এডুকেশন মানে কি, বাংলাদেশ শিক্ষা গবেষণা, মানে যা কিছুই করি আমরা গবেষণা করে করে আগাবো। বিকজ আমরা দেখি যে বাইরে যারা বিজ্ঞানী রয়েছে, একটা পিঁপড়ার পিছনে তারা 10-12 বছরও ব্যয় করে দেয় শুধু গবেষণা করতে করতে। সো তুমি একটা জিনিস যতক্ষণ পর্যন্ত না আয়ত্ত করতে পারবা, গবেষণা চালিয়ে যাও। সো এখানে আমার খুব মোটিভেটিং বিষয়টা ছিল, সেটা হচ্ছে একটা দাদু ছিল। সো তার নামটা না বলি, বাট দাদু, হ্যাঁ, জাস্ট এতটুকু। তো উনি আমাকে অনেক বেশি, হ্যাঁ, মোট না ওরকম। সো উনি আমাকে খুব বেশি মোটিভেট করছে, বা মোটিভেট করতো যে তুমি তো আপনি তো ঢাবিয়ান হয়ে গেছেন, বা তুমি ঢাবিতেই তো পড়তেছো, বা এরকম, মানে এইভাবে বলতো যে আমি ঢাবিয়ান, এরকম একটা ভাইব চলে আসতো। দেন হচ্ছে আমি যেখানেই যাইতাম সবাই আর কি বলতো আপনি তো ঢাবিতে চান্স পেয়ে গেছেন। মানে আমার মনে হইতো যে আমার চেহারার মধ্যে লেখা আছে এরকম, বা দেখলে মনে হয় বোঝা যায়, বা যারা অভিজ্ঞ তারা মনে হয় বুঝতে পারে। যেমন টিচাররা, অত পড়াশোনা করেছেন, হ্যাঁ করছেন, চেষ্টা হ্যাঁ করছেন হ্যাঁ কিনা তোমার হবে। হ্যাঁ, আমি ধরেন আমি পড়তে পড়তে আমার ইমব্যালেন্স লাগতো। সো আমি মনে হইতো যে আমি টাল খাচ্ছি, মানে মানে এরকম একটা ভাইব আর কি, আমি ইমব্যালেন্স লাগতো। তো আমি ডাক্তারের কাছে গেছি, সে ডাক্তার ডিএমসি থেকে পড়াশোনা করছে। তো উনি আমাকে মানে মানে ভাইয়ার বয়সেই আর কি, উনি বলতেছে চিন্তার কিছু নাই, আপনি তো ঢাবিতে চান্স পেয়ে গেছেন, আমি বলে দিচ্ছি আজকের ডেটটা আপনি লিখে রাখেন, আপনি ঢাবিতে চান্স পেয়ে গেছেন। সো ইন্সপিরেশন আর আছে, মোটিভেশন। হ্যাঁ, দেন হচ্ছে আমার হচ্ছে এইচএসসি তে, যখন আমি এইচএসসি এর পরপরই যেহেতু অ্যাডমিশন পিরিয়ড, যখন আমি গোল্ডেন এ প্লাস পাই, তখন ওই
যে আমার দাদুর আম্মুর সাথে সে আবার শেয়ার করে যে এই তো এই মেয়ের হচ্ছে A+ গোল্ডেন A+ পেয়েছে, সো তিনি অনেক বেশি প্রাউড ফিল করে। দেন হচ্ছে উনি অনেক বেশি মোটিভেট করছে আমাকে। দেন হচ্ছে সিলেক্ট করতে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো, দেন হচ্ছে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে IBA পড়বো নাকি ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট পড়বো। আমি আসলে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, ওয়েল উইশার ছিল, যেহেতু আমার যারা বুঝে তাদের কাছেই দিছি যে আপনারা এগুলো বুঝবেন যে আমার সাবজেক্ট সিলেকশন মানে আমার কোথায় ভালো হবে বা আমার সাথে আমাকে চিনে যারা, তো তাদের কাছে দিছি। তো সে আর কি আমার সাবজেক্ট সিলেকশন করা, ইউনিভার্সিটি সিলেকশন করা, মোটামুটি অনেক কিছুতে হেল্প করছে বা বোঝাচ্ছে যে এইটাতে গেলে এই বেনিফিট, এটাতে গেলে এরকম টাইপের। সাবজেক্ট ওয়াইজ একটা ফিউচারই এন্ড আছে। ইনফ্যাক্ট অনেক বেশি ওই যে হয় না যে পজিটিভ একটা মোটিভেট করা যে হয়ে গেছে, এটা তো আপনার হয়ে গেছে, এইরকম টাইপের। আমার যারা ওয়েল উইশার ছিল তারা ম্যাক্সিমামই আমাকে দেখতাম বলতো যে আপনি তো ঢাবিতে চান্স পেয়ে গেছেন, আপনারা দেখলেই বোঝা যাচ্ছে যে আপনি ঢাবিতে চান্স পেয়ে গেছেন। সো আমার বলবো যে অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে আমি এইচএসসি তে আমার প্রিপারেশনটা ফুলফিল ভালো ছিল, শতভাগ ছিল। এবং তারপরে আমি 2 দিন পর থেকে আমার এইচএসসি পরীক্ষা শেষ, 2 দিন পরে আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, বিয়েটা শেষ করেই হ্যাঁ অ্যাডমিশন শুরু করলাম। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে দেখতাম যে কোথা থেকে বেশি কোশ্চেন আসতেছে, কোথা থেকে কম আসতেছে, সেটা নিয়ে আমি রিসার্চ করে 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 সেই টপিকটা বেশি করে পড়তাম। তারপরে এমনি সবই পড়তাম, তবে বেশি কম বেশি করে করে পড়তাম নিজে নিজে এইভাবে পড়াশোনা করে এবং অনলাইন থেকে বাসায় বসে বসে। সো দেন আরেকটা বিষয়, আমি কতক্ষণ পড়তেছি, আমি যেদিন ধরেন পড়বো না, যেদিন আমার ভালো লাগতেছে না, আজকে আমার পড়তে ভালো লাগতেছে না, এরকম কিন্তু হয়, কারণ আমার কেউ প্রেশারাইজ করতেছে না, আমি অনলাইনে আমি না পড়লে আমাকে কেউ দেখতেছে না। সো এটা দেখতেছে কি, আমার আম্মু দেখতেছে। হ্যাঁ, আম্মু রান্না করতেছে কিচেন থেকে, কিছুক্ষণ পর পর এসে এসে দেখতেছে আমি পড়তেছি নাকি ফোন চালাচ্ছি, যেহেতু অনলাইনেই সো আমি ফোন চালাচ্ছি নাকি পড়তেছি। সো আমি যখন দেখলাম আমার আম্মুর মন খারাপ হয়ে যাচ্ছে আমি না পড়লে, আমার সাথে ভালো করে কথা বলতেছে না, কি হবে আমার, আমি দেখতাম তার যদি ভালো লাগে আমি পড়ি, আমি সেই জন্যই পড়তাম। আমি পড়তাম, তার ভালো লাগতেছে, সে খুশি থাকতেছে, আমি পড়লে আমাকে খুব ভালো বেশি করে আদর করে, আর না পড়লে খুব বেশি আদর করে না। একটা চুক্তি করতাম আমি আমার আম্মুর সাথে যে আমি আজকে এতক্ষণ পড়বো, আজকে যদি আমি 8 ঘন্টা পড়ি আমাকে 8টা পাপ্পা দিবে। চুক্তি হইতো, সো এই টাইপের চুক্তি হইতো। সো আমি যদি ঢাবিতে চান্স পাই তাহলে তোমার আম্মুকে বলতাম তুমি এটা করতে পারবা না, হ্যাঁ তো আম্মুকে একটা শর্ত জুড়ে দিতাম যে তোমার এটা করা যাবে না, আর আমি চান্স পাইলে তুমি বলো আমার কি করতে হবে। সো এই টাইপের বিভিন্ন একটা এগ্রিমেন্টে যাইতাম। সো এই টাইপের করে করে যেহেতু আমার অনলাইনে, যেহেতু আমি বাসায় বসে বসে পড়তেছি, আমার কেউ ওইভাবে দেখার বা আমার ইভালুয়েট করার, বাট আমি মডেল টেস্ট গুলো দিছিলাম আমার হচ্ছে সাতক্ষীরা প্যারাগন ব্রাঞ্চে, ওখানে মডেল টেস্ট গুলো দিছি। অ্যান্ড ওখান থেকেই আর কি মেইনলি প্রিপারেশন বেস, আমার সব অনলাইনে, সবকিছু অনলাইন বেসিসে ছিল। এখানে একটা বিষয় বলি, যেমন আমাদের যারা গ্রামে পড়ে অনেকের আসলে স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তো এখন কি হয় যখন আমরা একটা জি একটু হচ্ছে যদি এত বেশি আসলে হয় না যে অ্যাডমিশনের পিরিয়ডে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়, দেখবেন 1 থেকে 1.5-2 লাখ টাকা অনেকের আরো খরচ হয় আসলে ঢাকায় এসে কোচিং করা, থাকা, খাওয়া, দেন যাওয়া আসা, তারপরে হয় আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির এখন তো ইন্ডিভিজুয়াল পরীক্ষা দিতে হয়, তো সো ফ্রম তোলা, সো এগুলো আসলে অনেক কস্টলি না। সো আমার মনে হয় এত টাকা তো খরচ করার কোনো দরকার নাই, কারণ চান্স পাবো কি পাবো না এটারও তো কোনো নিশ্চয়তা নাই, যদি আল্লাহ না চায় তাহলে তো সম্ভাবনা নাই। কারণ অ্যাডমিশনে আসলে লাখটাও অনেক, তারপর আল্লাহর রহমত, অবশ্যই সবার আগে আল্লাহর রহমত, তারপর আব্বু আম্মুর দোয়া, নিজের প্রচেষ্টা, পরিশ্রম, সবকিছুর আসলে একটা সংমিশ্রণ লাগে। ভাগ্য অনেকের ভাগ্যে থাকে না, সো পরিশ্রম মাস্ট। পরিশ্রম হচ্ছে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, একমাত্র পরিশ্রমই ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। সো আমি এই যে আপনি একটা প্রশ্ন করছিলেন না যে আমি কতক্ষণ পড়ছি, আমি এইভাবে ধরা বাঁধা পড়ি নাই। ধরেন আজকে আমার পড়তে ভালো লাগতেছে, আমি 10 ঘন্টাও পড়ছি, 12 ঘন্টা পড়ছি, তবে ওই যে হয় না যে আমি ঘুমাইছি হচ্ছে 2 ঘন্টা আর পড়ছি সারাদিন, না আমি ঘুম বেশি পড়তাম। ধরেন 7 ঘন্টা, 7 ঘন্টা 8 ঘন্টা, ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, ঘুমের সাথে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। সো ওই টাইমে আমি জাস্ট যেহেতু রুমের মধ্যে থাকতেছি, ওই টাইমে আমি আবার একটু ওয়েট গেইন করে ফেলি, খুব একটা না, হালকা
2-3 কেজির মতো ওয়েট গেইন করে ফেলি। সো দেন ওই টাইমে আমি যখন ওই ঢাবি মানে ফার্ম গেটে আসি, তখন হচ্ছে আমার সাতক্ষীরার ঠান্ডা, and যেহেতু আমি জার্নি করে আসছি, আমি ওই যে ইয়ে পরে আসছি, এমনি শীতের জামা কাপড় পরলে বেশি মোটা দেখা যায়, তাই না? সো ওয়ার্ম ক্লথ পরলে বেশি মোটা দেখা যায়। সো আমাকে বলতেছে অনেক গরম লাগতেছে, স্টুডেন্টরা বলতেছে যে গরম লাগতেছে। মানে তখন ঢাকায় গরম নাই, বাট আমি আসছি যেহেতু জার্নি করে সাতক্ষীরা, তখন ঠান্ডা ছিল, আর আমার হিজাব পরা ছিল, তো ওটা আর খোলার কোনো স্কোপ নাই, তো আমি খুলি নাই, ওইভাবে বসছি। সো তখন বলতেছিল যে অনেক গরম লাগতেছে, এসিটা ছাড়ো। সো এটা এখানে আমার একটু মোটিভেটিং, এটা আমাকে মোটিভেট করছে। তখন আমি আবার তাড়াতাড়ি আমার ওয়েটটা 2-3 কেজি যা বাড়ছিল ওটা আমি তাড়াতাড়ি কমাই ফেলছি, একটু হাঁটাচলা করে, একটু এক্সারসাইজ করে, জিম জয়েন করে। জিমে যাইতাম শুধুমাত্র, জিমটা হচ্ছে আমাদের হেড টিচার, ওই যে মালিক গাজী টিচারের কথা বললাম, উনি পরিচিত ছিল, এবং শুধু ট্রেডমিলে দৌড়াইতেই যেতাম, আর কিছু না, শুধু দৌড়াইতাম। সো আর আসলে এক্সারসাইজ করা ভালো। নামাজ নামাজ অ্যাডমিশনে আসলে নামাজ, এক্সারসাইজ করা, এগুলো করলে কি আপনার ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে, ফ্লো স্টেট তৈরি হয় ভালো। মানে ওই যে হয় না যে নামাজ পড়লে আমার টাইম নষ্ট হয়ে যাবে, না। আপনার বেশি ঘুমাইলে টাইম নষ্ট হয়ে যাবে, না। এক্সারসাইজ করলে টাইম নষ্ট হয়ে যাবে, না। কিচ্ছু নষ্ট হবে না। আপনি মানে কনসিস্টেন্ট থাকেন, রেগুলার পড়েন। আমি কি করতাম, রেগুলার পড়তাম। হ্যাঁ, হয়তোবা আমি বেশি পড়তাম না, 6 ঘন্টা 7 ঘন্টা। আর আমার যেহেতু এইচএসসি তে কভার করা ছিল, মানে এইচএসসি সিলেবাসটা কভার করা ছিল, খুব একটা কঠিন লাগতো না আমার জন্য, অ্যানালাইসিস করে করে পড়তাম তো। সো আমি দেখা যায় মোটা দাগে আমার মডেল টেস্ট থাকলে আমি খুব বেশি পড়তাম, ধরেন পরের দিন মডেল টেস্ট, আমি ওর আগের দিন বেশি পড়তাম, বা আমি সিলেক্ট করে নিতাম যে আজকে এই সাবজেক্টগুলো, এই টপিকগুলো শেষ করব। এটা শেষ করতে যতক্ষণ লাগে, সেটা শেষ করতে 10 ঘন্টাও লাগলে 10 ঘন্টা। তবে আমি কনসিস্টেন্ট মেনটেন করে রেগুলার বেসিসে, হ্যাঁ রেগুলার বেসিসে পড়াশোনা করতাম, অ্যান্ড ওই ধরেন সর্বোচ্চ 6-7 ঘন্টার মতো পড়াশোনা করতাম রেগুলার বেসিসে, এরকমই পড়া হইতো মোটা দাগে বলতে গেলে। অ্যান্ড এইভাবেই পড়াশোনা করে দেন হচ্ছে মডেল টেস্ট গুলো দেই। মডেল টেস্টও অনলাইনে দেওয়া যায়, অনলাইনেই দিছি। আবার যেহেতু আমার ফেস করতে হবে, সরাসরি গিয়ে আবার ওএমআর প্র্যাকটিস করতে হবে, সো আমি কিছু ফিজিক্যাল ও দেই। এক্সামটা দিয়েছেন অফলাইনে। এখানে আরেকটা বিষয় একটু, আমি যেটা একটু আগেও বলতে চেয়েছিলাম, যে অনলাইনের বিষয়টা বা অফলাইনের বিষয়টা, ওই যে আছে না যাদের হচ্ছে একটু মানে ফিনান্সিয়ালি একটু সমস্যা, মানে আমরা যখন একটা ভালো প্রস্তুতি নেব, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু সব টিচাররা ঢাকায়, তো সবাইকে ঢাকায় আসতে হবে। আর সবার কিন্তু এই সামর্থ্যটা নেই। আপনি যখন 4 মাসের একটা প্রস্তুতি নিবেন, কোচিং এর খরচ, খাওয়া দাওয়া, থাকা, নতুন একটা পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, আবার ক্লাস করতে যাওয়া, ক্লাস থেকে আসা, এই সবকিছু মিলে আলটিমেটলি আপনি আউটপুটটা হিসাবে কি পাচ্ছেন? আপনার সময়টা কিন্তু এদিক সেদিক ঠিকই চলে যাচ্ছে, কিন্তু এখন আপনার কি প্রয়োজন? প্রয়োজনটা হচ্ছে সবচেয়ে বেশি পড়া, এবং পড়াশোনাতে নিজের পড়াশোনাটাতে একটু বেশি টাইম দেওয়া, এবং এটা সম্পর্কে ভালো যদি জ্ঞান করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনলাইনটা একটা বেস্ট হয়। কিভাবে? কারণ অনলাইনে বসে কিন্তু এই শিক্ষকদের কাছে আপনি আপনার এলাকায় বসে, আপনার গ্রামে বসে কিন্তু নিজে থেকে পড়তে পারছেন খুব সহজেই, তাই না? তার মানে খুব স্বল্প একটা খরচও আপনার এটা কভার করতে পারছেন। তবে এটা ব্যাড ইফেক্টও আছে, সেটা হচ্ছে এই যে আছে না যে অনেকে ফোন চালাই করে, কিন্তু এইটা যদি আপনি একটু ওভারকাম করতে পারেন, তাহলে আপনার আর এত কষ্ট করে, এত খরচ করে অনেক কিছু করতে হবে না, আপনি বাসায় বসে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। এই যে ওই যে আমার আম্মু আমাকে একটু মানে দেখে রাখতো, বা ওই যে একটা অনুপ্রেরণার জায়গা ছিল। সো আমি বলবো আসলে আমার পড়াশোনার পেছনে এত টাকা পয়সা খরচ করতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। কারণ আমি কষ্ট করে পড়বো, আমি আবার টাকা খরচ করবো, এটা কেমন না? সো ধরেন, আর তারপরেও অ্যাডমিশনের চান্স হবে, সবার যে হবে এটা নিশ্চয়তা নেই, অনেকের সামর্থ্য আছে, কিন্তু তারপরেও কেন টাকাটা খরচ করব? কারণ ঠিক জায়গায় খরচ করতে হবে। সো আর তারপরেও টাকা থাকলেই যে ঢাকায় এসে কোচিং করতে হবে এমনটা না, কারণ ঢাকার পরিবেশটা না একটু ডিফারেন্ট, একটু জ্যাম বেশি, আপনার অনেক টাইম নষ্ট হয়ে যায়, প্লাস নতুন জায়গায় এসে থাকা, নতুন পানি, নতুন সবকিছুর সাথে খাবার, মানে সবকিছুর সাথে অ্যাডাপ্ট করতে আপনার অনেক টাইম লেগে যাবে। সো সেই টাইমটা আমি ওয়েস্ট করতে চাই না। আপনার এডমিশন জার্নিটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো সেইটা আমি ওয়েস্ট করতে চাই নাই। সো এই জন্য আমি আসলে আমি বাসায় হোম টু ইউনিভার্সিটিকেই চুজ করছি, এন্ড হোম টু ইউনিভার্সিটি হয়ে গেছে, এবং আমি পরীক্ষা দিছি। এন্ড যেদিন আমার রেজাল্ট দেয় ঢাবির, আচ্ছা পরীক্ষা দিয়ে যাওয়ার দিনের কথাটা হালকা একটু বলি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি, আব্বু, আম্মু, আমরা তিনজন, আমাদের একটা পরিচিত ওই যে কি বলে আমাদের একটা, আমাদের আঙ্কেলের একটা কার্ড ছিল, সো ওটাই করে আমরা তিনজন গেছি খুলনা ইউনিভার্সিটি। আঞ্চলিক তখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাইতো না, সো হ্যাঁ,
সো গুচ্ছ না, ঢাবিরও পরীক্ষা দেওয়া ও হয়েছে, তো ঢাবির তো অঞ্চল ভেদে বিভাগ অঞ্চল ভেদে, বিভাগ হ্যাঁ। ভেদে। সো ওটা খুলনা ইউনিভার্সিটি সেন্টার সিলেক্ট করি। সো আমি খুলনা ইউনিভার্সিটিতে ওই প্রথমবারই যাই খুলনা ইউনিভার্সিটিতে, এরা কোনো ইউনিভার্সিটিতে আমি আগে যাই নাই, ইউনিভার্সিটি হ্যাঁ। কেমন সেটাও জানি না। সো আমি আর আব্বু আম্মু আমরা তিনজন একসাথে গেছি। সবাই আর কি আমাকে দোয়া টোয়া করে, আম্মু তো সারা রাস্তা আমাকে দোয়া পড়তে পড়তে, আম্মু ফু দিতে দিতে নিয়ে আসছে। আমি আমি আসলে ওই যে থাকে না এক্সামের আগে সবাই পড়ে একেবারে বইটই নিয়ে পড়ে একেবারে এ করে ফেলতেছে, আমি এগুলোতে না, আমি বইটই নিয়ে যাইতাম না এখন, ইনফ্যাক্ট কোনো এক্সামের আগে আমি বইটই নিয়ে যাই না, বা এটা আমার কেমন জানি লাগে যে আমি এক্সাম দিতে যাব, এটা ফ্রি তো মাইন্ড হ্যাঁ ফ্রেশ, ফ্রি, হ্যাঁ ফ্রেশ মানে মাইন্ডে পরীক্ষা দেওয়া। হ্যাঁ ফ্রেশ মাইন্ডে আমি পরীক্ষা দিতে গেছি। এন্ড আমি জাস্ট এক্সাম হলে ঢুকছি, পরীক্ষা টরীক্ষা দিয়ে বের হয়ে আসছি, এসে দেখি আমার ফেস দেখে আমার আব্বু আম্মু বুঝে গেছে যে আমার মেয়ে চান্স হয়ে গেছে। তবে যেহেতু এটা আমার প্রথম ফিজিক্যাল পরীক্ষা ছিল, তো সেহেতু এটা ঢাবির পরীক্ষা ছিল, ঢাবির পরীক্ষা যদি আরেকটা দুইটা পরীক্ষার পরে হয়তো আমার পজিশনটা 441 না হয়ে আরেকটু ভালো হতে পারতো, যেহেতু আমার ফিজিক্যাল মানে এক্সাম গুলো কম ছিল, বা ফিজিক্যালি আমি খুব কম ফেস করেছি। এই জন্য আমার ফিজিক্যালি আরো বেশি মডেল টেস্ট দেওয়া উচিত ছিল। আমি আমার যে জায়গাটা বলতে চাই যে আমার ওভারকামের জায়গা আরো বেশি ছিল, ফিজিক্যাল বেশি বেশি মডেল টেস্ট দেওয়া উচিত ছিল, অনলাইন বেসড এত বেশি না থেকে। এই টাইপের বেশ কিছু ওয়েমার মিস্টেক আমার যদিও হয় নাই, তারপরে অনেকের হয় এটা। সো আমার আব্বু আম্মু সবসময় আমার সাথে ছিল। অ্যান্ড তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের ওই যে সাতক্ষীরা থেকে আমাদের ওই ব্রাঞ্চ থেকে আর কি রাজশাহীতে একটা গ্রুপ যাই, ওই গ্রুপের সাথে আমি যাই, আম্মু যায় নাই। সো আমি একা একাই আর ওই সবার সাথে গিয়ে আমি রাজশাহীর হলে ছিলাম একদিন, তারপরের দিন পরীক্ষা দিয়ে চলে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা 158তম হয়েছে, 158তম। আইবিএ চলে আসছিল। সো দেন তারপরে গুচ্ছের পরীক্ষাটাও খুলনা ইউনিভার্সিটিতে দিয়েছি, এন্ড খুলনা ইউনিভার্সিটিতে ল চলে আসছিল, খুলনা ইউনিভার্সিটির ল পেয়েছিলাম, ওয়াও। এটা মিস করেছি। যাই হোক, এটা যেহেতু ঢাবি একটা ফ্যাসিনেশনের জায়গা, এটা আসলে অনেক টানে, এই জন্য এখানে চলে আসা। যাই হোক, সো এটা ছিল আমার অ্যাডমিশনের যাওয়া, এবং রেজাল্ট যেদিন আমার দেয় সেদিন আমি হচ্ছে নামাজ পড়তেছি, রেজাল্ট দিবে একটার সময়, কিন্তু আমি 12:30 থেকে নামাজে বসে গেছি। আমি নামাজ পড়তে, আচ্ছা 12টা থেকে তো নামাজের আর কি আমাদের এই টাইম চলতেছিল, নামাজের টাইম তখন আর কি। সো আমি 12:30টায় উজু টুজু গোছল টোছল করে উজু করে আমি নামাজ পড়তেছি। আমি আম, তখন আর কি কি বলে, নামাজ পড়া শেষ, নামাজ পড়ে জোহরের নামাজটা পড়া শেষ পড়ে আমি আর কি বসে বসে দোয়া করতেছি, একটা বাজলেই উঠবো। তো আমি আমার ভাইয়াকে বলছি, আমার ভাইয়া যেহেতু ফ্রিল্যান্সিং করে, ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন কাজ করে, রাত জাগে, তো আমি বলছি তুই এটা শুধু রিফ্রেশ কর, আমি শুধু রোল টোল দিয়ে রেখে দিছি, শুধু রিফ্রেশ কর, রেজাল্ট আসলেই দেখাবে। ও রিফ্রেশ না করে ঘুমাই গেছে। আরে আমার রেজাল্ট আমি দেখি 1টা বেজে গেছে, আমি একটাই অ্যালার্ম দিয়ে রাখছি, নামাজে বসে আছি তো আমি নামাজ পড়তে একটা অ্যালার্ম দিয়ে রাখছি, আমার ফোন বেজে উঠছে, আমার তো হার্ট হয়ে গেছে। আমি সাথে সাথে গিয়ে দেখি ও ঘুমাইছে, আমার ডাকতে বলছি 1টা বাজলে, ও ডাকে না, ও ঘুমাই গেছে। সাথে সাথে গিয়ে আমি রিফ্রেশ করে দেখি আমার রেজাল্ট চলে আসছে, আমি চিল্লাই উঠছি। আমার ভাই তো কি হলো কি হলো কি ব্যাপার, ভাই আমি চান্স পেয়ে গেছি। ও খুশি, আমি ভাই আব্বুকে ফোন দে, আম্মুকে ফোন দে, আসলে একটা অসাধারণ মুহূর্ত, এই যে সে ছোটবেলা থেকে এইচএসসি পর্যন্ত তার যে একটা পরিশ্রমের ধারা, এত তোড়াই ওতরাই, এই সবকিছুর একটা বলতে গেলে একটা নির্যাস ফলাফল। তো আব্বুকে আম্মুকে ফোন দিব কেন, কারণ আম্মু হচ্ছে একটা কাজে যশোরে গেছিল, আমার মামা বাড়ি বা আমার নানা নানি তো আমার হচ্ছে জন্মের আগে মারা গেছে, মানে আমার আম্মুর জন্মের আগে মারা গেছে। আমার নানা নানি দাদা দাদির মধ্যে যদি আমি কারোর আদর পেয়ে থাকি, সেটা আমার শুধু দাদি এখনো পর্যন্ত আছে, দাদি এখনো বেঁচে আছে, 100+ বয়স, দাদি এখনো বেঁচে আছে, সবাই দাদির জন্য 100+, দোয়া করবেন। 100+ মানুষ খুবই কম আছে হ্যাঁ, 100+। বাংলাদেশে। সো দাদি এখনো বেঁচে আছে, তো উনি ওনার দোয়া মানে ওনার সান্নিধ্য বা ওনার যে দাদা দাদির আদরটা ওনার কাছ থেকেই পাইছি। সো আমার যশোরে ছিল আম্মু, এই জন্য আম্মুকে ফোন দিয়েছি, আম্মুর সাথে সাথে চলে আসছে, আম্মু তো আসতেছিল পথিমধ্যে রাস্তায় ছিল। সো আম্মুর আসতে মনে হয় আর 20 মিনিটের মতো লাগছিল, তার মধ্যে আমার রেজাল্টটা দিয়ে দিছিল। তারপরে আম্মু মিষ্টি টিষ্টি এনে সারা এলাকায়, ওই যে প্রতিবেশী বলছিল আপনারা আমার মতো বাচ্চার আপনারা আমাদের বাচ্চারা কি আর ঢাবিতে বা এই ইউনিভার্সিটিতে চান্স পায়, তার ছেলে কোথাও চান্স পায় না, এক প্রাইভেটে পড়ে। বাট হচ্ছে সে আমাকে নিয়ে এখন খুব প্রাউড, যেই প্রতিবেশী বলছিল সে আমাকে নিয়ে খুব প্রাউড। সে বলছে যে এই হাফিজা আমাদের এলাকাকে মানে এলাকার গর্ব। ইনফ্যাক্ট যারা আমাকে চিনতো না তারা খুবই অবাক হয়ে গেছে, এই মেয়ে তো
মানে দেখলাম না, মানে খুব একটা চিনি না, মানে বেরই হয় না, কোথায় ছিল। হঠাৎ করে দেখি এলাকায় তার ছবি। ওই যে আম্মুর স্বপ্ন ছিল যে এলাকায় আমার মেয়ের ছবি থাকবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে, সো এলাকায় ছবি দেখে সবাই আর কি অবাক হয়ে গেছে যে এর মেয়ে, আমার আমার এত টাকা পয়সা আছে, আমার মেয়ে চান্স পারলো না, এ মানে সামান্য একটা চাকরি করে, এর সামান্য একটা চাকরি করে, তো এখানে কি ডায়মন্ড চলে, কিভাবে ডায়মন্ড চলে আসলো, মানে পদ্ম ফুল এখানে কিভাবে চলে আসলো। সো সো আমার আব্বু আম্মুকে তখন ও সবাই এলাকার মানুষজন অন্যরকম সম্মানের চোখে দেখা শুরু করলো যে ঢাবিয়ানের বাবা মা, একটা পরিচয় তারা পেয়ে গেল অবশেষে, ঢাবিয়ানের আব্বু। সন্তানদের থেকে এর চেয়ে আর বড় কি আশা করে বাবা মা? হ্যাঁ, এটাই সবচেয়ে ঢাবিয়ানের বড় আব্বু আম্মু, পাওয়া। মানে একটা পরিচয় পেয়ে গেল, তারা একটা আইডেন্টিটি পেয়ে গেল যে ঢাবিয়ানের। So, অনেক জেলাস সবাই ছিল, আচ্ছা জেলাস আচ্ছা। থাকার পরে যে না এলাকার মধ্যে একটা গর্বের কারণ। সো তারা অনেক প্রাউড ছিল, এন্ড আমি ওই দিনটাকে কখনো ভুলবো না। এন্ড আমার যারা ওয়েল উইশার ছিল সবাই আমাকে নিয়ে অনেক খুশি, এন্ড সবাই বলছে তুমি তো তোমাকে নিয়ে আশা করছিলাম, তবে এত বেশি আশা করি নাই যে তুমি 3টা জায়গায় পরীক্ষা দিছো, 3টা জায়গায় এত এত, মানে ব্যাক টু ব্যাক, হুম, ব্যাক হুম, টু ব্যাক আমাদের রেজাল্ট 2 দিন পর পর 2 দিন পর পর হুম, এরকম হুম, একটা। সো মজার একটা কাহিনী ছিল আমার ফেসবুক আইডিতে গেলে হুম, দেখা হুম, যাবে যে আমি কিন্তু 2023 সালের মানে 22 সালের লাস্ট দিনে হুম। একদম 31শে ডিসেম্বর আমি বলছিলাম যে 2023 সাল আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়ে ধরা দিবে ইনশাল্লাহ। মানে আমি কনফিডেন্ট ছিলাম, আমার ঈশ্বরের আমার আত্মবিশ্বাসটা আমার বেড়ে গেছে। হ্যাঁ আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে হুম, যে হুম, আমি হুম। 2023 সাল আমার জন্য সব থেকে বেস্ট ইয়ার হয়ে ধরা দিবে করে দিবে। ইনশাল্লাহ। সো এই জায়গাটা হয়েছে, আমি আমার 8ই ফেব্রুয়ারি আমার এইচএসসির রেজাল্ট দেয়, হুম, হুম, হুম। তখন আমি গোল্ডেন এ প্লাস সেটা আমি পোস্ট করি। তারপরে আমার তো কি বলেন জুনের আগেই মনে হয় 2 বছর। সবকিছুই, না 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 ওই বছরেই হুম। সবকিছু তো 2023 সালে হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2023 সালে আর কি আমার রেজাল্ট দিচ্ছে। এইচএসসি টা। হ্যাঁ। হ্যাঁ, তো ব্যাক টু ব্যাক আমার এইচএসসি রেজাল্ট দিল, তারপরে ভার্সিটি অ্যাডমিশনের 3টা রেজাল্ট দিল, প্রথমে দিচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির, হুম। তারপর গুচ্ছ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি। সো এই যে 3টা রেজাল্ট দিল, ব্যাক টু ব্যাক আমি সব জায়গায় চান্স পেয়ে যাচ্ছি, সবাই কংগ্রাচুলেট জানাতে জানাতে ওরাই আর কি হয়ে যাচ্ছে, মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে কি বলে টায়ার্ড হয়ে যাচ্ছে যে এত কংগ্রাচুলেট করতেছে, এত কংগ্রাচুলেট করতে। তো অনেক স্ট্রাগল, অনেক সংগ্রাম, রাইট? অনেক তারপরে ভালো দিন শেষে লাগে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমরা এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেই কিন্তু পডকাস্টটা নিচ্ছি। সো এখন আমি একটু ফিরতে চাই যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। এখন সবারই তো স্বপ্ন থাকে। লক্ষ, লক্ষ শিক্ষার্থী সবার কি জায়গা হবে এখানে? অফকোর্স না। কারণ আমরা এই যে গত অ্যাডমিশনের কথা যদি বলি, যে বর্তমানে অ্যাডমিশনের যে পরীক্ষাটা হবে, তো এখানে কিন্তু 3,05,000 শিক্ষার্থী হ্যাঁ, আ পরীক্ষা দিছি, পরীক্ষা হচ্ছে দিবে ক্যান্ডিডেট। আরকি, হ্যাঁ? ক্যান্ডিডেট। কিন্তু এর মধ্যে সর্বসাকুল্যে আসন আছে মাত্র ৬,০০০। হয়তো আর সামনের আমাদের বছর কিন্তু ইউনিটে আরো কম, হ্যাঁ, এক আর হাজার বিজনেসে তো চারটে আরো সবচেয়ে কম। আবার সামনের বছর দেখা গেছে আরো সবচেয়ে, কারণ কমায় গত দিবে। বছর ছিল ২,৮০,০০০ এর মতো। এবার আবার ৩,০০,০০০ হয়েছে। আবার গত বছর কিনা ৩,৫০,০০০ হয়। সুতরাং অনেক, অনেক স্ট্রাগল করে কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে তোমাকে। চান্স পেতে হবে। সো এখন এই শিক্ষার্থীরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদম টার্গেট করে, তারা আসলে কিভাবে এখন একজন এই শিশু শিক্ষার্থীর কিভাবে এখন প্রস্তুতি নেওয়াটা প্রয়োজন, বা কিভাবে সে প্রস্তুতি নিতে পারে? এই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি আগে বলবো স্টপ। ওরা অনেক দৌড়াদৌড়ি করে আচ্ছা। যে আমি কোথায় যাব, কি করব, কোন কোচিং এ পড়বো, এখানে গেলে ভালো হবে নাকি, এখানে গেলে ভালো হবে নাকি, ওরা খুবই দৌড়াদৌড়িতে থাকে না। রিলিফ, রিল্যাক্স। হুম, 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 তোমাকে, তুমি তোমার দরকার নাই যে তুমি এইচএসসি থেকে অ্যাডমিশনের সব হুম, পড়ে হুম, একেবারে হাফেজ হয়ে যাবে। না, তুমি তোমার এইচএসসি থেকে আগে শতভাগ গোছায় ফেলো, এইচএসসি এর প্রিপারেশনটাকে শতভাগ গোছায় ফেলার পরে এবার এইচএসসি পরীক্ষা শেষ করো। হুম। বা তুমি যদি একটু অ্যাডভান্স থাকতে চাও কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেটা থেকে বেশি কোশ্চেন আসে হুম, 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 হুম। সেগুলো তুমি একটা অ্যাডমিশনে, ধারণা হবে হ্যাঁ তোমার একটা তখন। ধারণা নিয়ে রাখো। হুম, অ্যান্ড তুমি লাস্টলি তোমার এক্সাম শেষ, তোমার অ্যাডমিশন ফেজ শুরু হলো, তুমি এখানে কনসিস্টেন্ট থাকো এবং একটা প্ল্যাটফর্মে থাকো। অনেকে হুম, থাকে 2টা 3টা কোচিং এ করে, তারপরে অনলাইনে 2টা 3টা করে, হুম, হুম, এত কিছু দরকার নাই, একটা থাকো, সব জায়গায় দেখবো ঘুরে ফিরে একই কিছু পড়ায়। সো তোমার অ্যাডমিশনে আর কি পড়াবে, সব জায়গায় ঘুরে ফিরে একই বিষয়। সো একটা প্ল্যাটফর্মের সাথে থাকতে হবে এবং কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার পড়তে হবে, যে হুম, আজকে পড়তেছি আজকে পড়বো না এরকম না। এন্ড তোমার যদি আমার মতো এরকম মাইন্ডসেট থাকে যে হুম, হুম।
খুবই ডিটারমাইন বা খুবই তুমি পারবা, বা কি বলে, নিজের মধ্যে থেকে একটা পজিটিভ ভাইব কাজ করে না, যে দেখবা তোমার ব্রেন থেকে সিগন্যাল দিবে যে আমি এটা পারবো। সো এই টাইপের যদি একটা তোমার মধ্যে আত্মবিশ্বাস তুমি তৈরি করে ফেলতে পারো, তোমাকে আর কেউ আটকা রাখতে পারবে না। সো আমি বলবো স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। আমি সবসময় আমার স্টুডেন্ট বা আমার যারা জুনিয়র বা আমার ছোট ভাই বোন যারা আছে সবাইকে আমি বলি যে তোমরা স্মার্টলি হার্ড ওয়ার্ক করো, কারণ সবাই কিন্তু পড়াশোনা করবে, রাইট? সবাই এই যে আমাদের যে ক্যান্ডিডেট আছে যারা আমাদের প্রত্যেকটা সিটের জন্য 40 থেকে 45 জন ফাইট করে। সো 40-45 জনের থেকে তোমাকে যদি আগায় থাকতে হয় বা সবার আগে তোমাকে থাকতে হয়, ওই 40-45 জন যেটা করতেছে না ওটার ওপরে কিছু তোমাকে করতে হবে, বা ওটার বাউন্ডারি পার করে তোমাকে কিছু করতে হবে। তো তুমি ওটা কি করতেছো, তুমি নিজেকে কোশ্চেন করো তো, যে কেমন কি কোয়ালিটি তোমার মধ্যে আছে যে তুমি অন্যদের ছাপায়ে বা অন্যদের আগে যাইতে পারো। ইউনিক কোয়ালিটি কি আছে তোমাকে রিসার্চ করে পড়তে হবে, তোমাকে ক্রিয়েটিভ থিঙ্কিং করা বিল্ড আপ করতে হবে, তোমাকে একটু অ্যাডভান্সলি সবসময় অ্যাডভান্স থাকা ট্রাই করতে হবে, এবং স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে সবসময়। যে হার্ডওয়ার্ক করে গেলাম, আমি তো পড়তেছি, আমি পরিশ্রম করতেছি, গাছের পাতা সবুজ, গাছের পাতা, এইভাবে না পড়ে গেলে তো হবে না। তোমাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে। স্মার্ট ওয়েতে কিভাবে পড়বা? রিসার্চ করে 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 পড়তে হবে, স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়তে হবে, ঠিক আছে? সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে করে পড়তে হবে। সো অ্যান্ড আমি বলবো ঢাকায় যারা ঢাকার মধ্যে আছে, তো তারা অনেক আনলাকি আসলে, তাদের বাসা থেকে কোচিং করতে যাইতে হয়, অনেক জ্যাম, ট্রাফিক জ্যাম, ঢাকা মানেই তো ট্রাফিক জ্যাম, আর সব স্কিল টিচার সব হচ্ছে ঢাকায়। সো আমি বলবো অনলাইনেই আর কি, তোমরা যদি চাও অনলাইনে আমার মতো, আমি যেহেতু আমার এটা জীবন্ত কাহিনী আমি বলেছি, আমার একদম সব আমার জীবনে যা আছে সব বলে ফেলছি, এটা আমার একটা ইয়ে হয়ে থাকবে, আমার জীবন বৃত্তান্ত সিভি হয়ে থাকবে এটা। সো যা যা আছে আমি কিচ্ছু হাইড করি নাই, সব বলে দিছি। সো আমি টাকা পয়সার থেকে আমি প্রিফার করছি যে আমার টাকা বেশি, হ্যাঁ অবশ্যই টাকা বেশি খরচ হয়, তারপরেও আমার সময়টাকে আমি বেশি ইম্পর্টেন্স দিছি, যে আমার জ্যামে চলে যাবে সময়, বা হচ্ছে আমার এই ঢাকায় এসে অ্যাডাপ্ট করতে করতেই আমার সময়টা চলে যাবে। সো আমি সেটাকে আমি আমি কোনোভাবেই হেলাফেলা করব না। সো আমি বলবো তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এইচএসসি কে শতভাগ প্রিপারেশন নেওয়ার পরেই আর তোমরা অ্যাডমিশন জার্নি শুরু করো। প্রতিদিন পড়ো, প্রতিদিন এমন না যে তোমার ঘুম কনসিডার করতে হবে, তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে তুমি 6 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, যেটাই তুমি পড়ো না কেন, তবে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো, স্মার্টলি হার্ডওয়ার্ক করো, তুমি পারবা। এটা যদি তুমি মনে করো যে তুমি পারবা, তোমাকে কেউ আটকা রাখতে পারবে না। এবং যারা আপনারা বাবা মা আছেন, প্যারেন্টস যারা এই ভিডিওটা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আসলে মেইনলি প্যারেন্টসদের জন্য। আপনারা আসলে আপনাদের টিচার, আপনাদের বাচ্চাদেরকে একটু সময় দেন, বা তাদের ফ্রেন্ড হওয়ার ট্রাই করেন, তারা কি চাচ্ছে না চাচ্ছে, বা তাদের কোথায় ভালো লাগা কোথায় খারাপ লাগা সেগুলো জানার চেষ্টা করেন, এবং আপনার বাচ্চা পড়তেছে কিনা তাদেরকে না আদর দিয়ে শাসন করেন। আমার আম্মু কোনো কোচিং এ আমাকে দিলে বলতো কি জানেন, যে ধরেন একে কিন্তু বকা দিলে মার দিলে পড়া হবে না, আমি কিন্তু একটু ডিফারেন্ট। আমাকে যদি কেউ বকা দিয়ে বা মার দিয়ে কোনো কথা বলে, আমি সেখানে আর কখনোই যাব না। আমাকে যদি আদর করে বা আমাকে যত্নের সাথে যদি বোঝায় যে না তোমাকে এইভাবে না এইভাবে করলে খুব ভালো হয়। সো আমার আম্মু এটা কোচিং সেন্টারে বা কোনো স্কুলে আমাকে দিলে সেই স্কুলে বলে আসতো যে আমার বাচ্চাকে কিন্তু এইভাবে আপনারা পড়াইতে পারবেন না, এ খুবই আদরে বা খুবই সফট, খুবই ইমোশনাল, একে মানে যদি আদর করে সফট করে কিছু বোঝানো হয়, এ খুব ভালো আউটকাম বা আউটপুট দিবে। বাট আপনি যদি তাকে মারেন, আপনি তার সাথে যদি বকা দেন, সে কিন্তু আর পড়াশোনা করবে না, তার পড়াশোনা হবে না। তার পড়াশোনা একমাত্রই হবে যদি তাকে আপনি আদর করে বলেন কিছু। সো আপনাকে ওই আপনার এক একজনের প্যাটার্ন এক এক রকম থাকে, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, আপনার আগে বুঝতে হবে। সো অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশন ফিজ এত কঠিন না তোমরা যত কঠিন ভাবো, বাট তোমাকে একটু কনসিস্টেন্ট থাকতে হবে, এবং আসলে স্মার্ট হার্ডওয়ার্ক করতে হবে, এটাই আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে তিনি একটা কথা বলেছেন, কঠিন না। হ্যাঁ, অফকোর্স সহজও না কঠিনও না, বাট আমাদের অনেক শিক্ষার্থী কি অনেক সম্ভাবনা আছে, কিন্তু সে একটা ডিপ্রেশনে পড়ে যায়, হাই হাই কত পড়াশোনা, কত মানুষ, কত অনেকজনে পরীক্ষা দিবে, আমি কি চান্স পাবো। এই ডিপ্রেশনে থাকলে তুমি 18 ঘন্টা পড়লেও তুমি কিন্তু চান্স পাবে না। তোমার ফার্স্ট অফ অল মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, খুশি মনে। তুমি যেখানেই পড়ো, যে কলেজেই পড়ো, তুমি ভালো একটা কলেজে পড়ছো না, ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে হার্ড ওয়ার্কটা করতে হবে খুশি মনে। কঠিন ভাবে নেওয়া যাবে না। হয়তো অনেকে অনেক অনেক বড় আকারে অনেক কিছু দেখায়, এটা ওটা হানতান, বাট এটা কিন্তু মাথায় ওভাবে নেওয়া যাবে না। ডিপ্রেশন এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা ছিটকে যায়, হ্যাঁ, একটা আরেকটা বড় বিষয় কারণ। আমি জি। বলতে চাই, যে দেখবেন এই যে আমি যে প্ল্যাটফর্ম সিলেক্ট করেছিলাম, আমি যে অনলাইনে বসে পড়ছিলাম, অনলাইনে তো অনেক প্ল্যাটফর্ম, লাখ লাখ মনে হয় যতটা শিক্ষার্থী তার থেকে বেশি প্ল্যাটফর্ম। একটা ক্যামেরা, একটা বোর্ড থাকলেই সবাই পড়ানো শুরু করে দেয়। বাট
আপনাকে তোমাকে খুঁজে বের করতে হবে কোন প্ল্যাটফর্মটা তোমার জন্য উপযুক্ত, বা তারা কি মুখে বলতেছে নাকি কাজে করতেছে। সো এই টাইপের প্ল্যাটফর্ম খুঁজে বের করা, এটা কিন্তু তোমার জন্য একটা চ্যালেঞ্জিং কাজ। সো এই টাইপের প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে, যেটা আমার জন্য খুব বেশি কঠিন ছিল না, কারণ আমি যেহেতু এইচএসসি থেকেই বা আগে থেকেই অনলাইনে পড়াশোনা করতাম, বা সবকিছু অনলাইন বেসিসেই সবকিছু সার্চ করে পড়াশোনা করতাম। সো আমি বলবো একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেই প্ল্যাটফর্মের সাথে যদি তুমি থাকতে পারো, অ্যান্ড একটা ছোটখাটো অফলাইনের সাথেও তোমার থাকতে হবে, কারণ সেখান থেকে শিট নিবা, এক্সাম দিবা। সো এই টাইপের অনলাইন তোমাকে অনেকগুলো বাদ দিয়ে যে কোনো একটার সাথে থাকতে হবে। তো এখন আপনার ফিউচার প্ল্যানটা কি? যেটা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীর একটা ফিউচার প্ল্যান থাকে, তাই না? সো এখন এই স্টেজটাতে আপনি ফিউচার প্ল্যান হিসেবে কোনটাকে রেখেছেন? আসলে আমি না এখনো পর্যন্ত মনে করি না যে আমি অনেক কিছু পেয়ে গেছি, অনেক কিছু করে ফেলছি। আমি সফলতার একটা ধাপ হয়তো পার করছি, একটা ডোর হয়তো পার করছি, বাট আসলে ওই যে মাইলস টু গো বিফোর আই স্লিপ। সো আমার এখন আসলে বহুদূর যেতে হবে, স্বপ্ন আসলে বহুদূর। এখন আমি পড়তেছি প্রাচ্যের অক্সফোর্ড। আমার স্বপ্ন আমি অক্সফোর্ডে পড়বো। সো যাই হোক, আমার যেহেতু পড়াইতে অনেক ভাল লাগে, আমি আসলে ভালো লাগে পড়াইতে, এই জন্য আমি পড়াই। বাট যদি আমার সিজি আমি ঠিকঠাক রাখতে পারি তাহলে ঢাবিতেই থেকে যাব, অথবা যদি আমার বাংলাদেশে থাকতেই হয়, আমার আব্বু আম্মু খুব করে চায় আমি যেন ক্যাডারের দিকে যাই। বাট কর্পোরেট, আমার সাথে কর্পোরেট তো মনে হয় একটু বেশি যায়। বাট হচ্ছে নেতৃত্ব দানের যে দক্ষতাটা, এটা আসলে কর্পোরেট আমার যে এমআইএস ফিল্ড, আসলে আমার যদি আমার দেখেন একটা লক্ষ্য রাখলে না আপনার হয়ে যাইতে পারেন আপনারা, যে একটা হইলো না আমি কি করব, আমি আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। বাট আমার মনে হয় কয়েকটা অল্টারনেটিভ রাখা প্রয়োজন। আমি রাখছি সেরকম, ধরেন আমি যদি বাংলাদেশে আমার খুব করে থাকতে হয়, আমার আব্বু আম্মু যেহেতু ভালো লাগে ক্যাডার, বাট আমাকে চাপাই দেয় না তোমাকে এটাই করতে হবে, এটাই তোমার না। তারা বলছে যারা ওয়েলকাম, তারা তুমি যেটা করতে চাও সেটাই তুমি করো, সমস্যা নাই। সো ভালো কিছু করো যে এটাই। সো তারা যদি থাকতে হয় ক্যাডারের মধ্যে, আমার ফরেন ক্যাডারটা অনেক টানে। অ্যান্ড অথবা আমি ইয়েস, আমি এমবিএ বা পিএইচডি, আমি পিএইচডি করবো, কারণ আমি এর আগে আমি ডক্টর লাগাবোই। সো ইয়েস, হ্যাঁ। সো আমি এটা আমি করব। আমি দেশের বাইরে পড়াশোনা করে দেশে ফিরে এসে দেশকে ভালো কিছু আউটকাম দিতে চাই, অথবা দেশের বাইরে থেকে যদি দেশের জন্য ভালো কিছু করার সুযোগ থাকে, তো দেশের বাইরে সেটেল ডাউন হয়ে দেশের জন্য কিছু করার সুযোগ থাকলেও সেটা করব। অথবা যদি ঢাবিতেই থাকার সৌভাগ্য হয়ে যায় সেটাই করব, অথবা যদি ক্যাডার হওয়ার সৌভাগ্য হয়ে থাকে সেটাও করব। সো এই টাইপের, এবং এমআইএস ফিল্ডে যদি আমার এমআইএস ফিল্ডের ভালো লাগে সেটাও করবো। সো কয়েকটা অল্টারনেটিভ রাখছি, এবং আপাতত আমার পড়াইতে ভালো লাগে অ্যান্ড এটা নিয়ে আগাচ্ছি। ওকে ওকে, ধন্যবাদ। অনেক স্বপ্ন, ইনশাল্লাহ তার যে আসলে পরিশ্রমের জায়গাটা, বিচক্ষণতার জায়গাটা, আশা করছি সে তার জায়গাটা বজায় রেখে একটা ভালো জায়গায় যাবে। অবশ্যই তার জন্য দোয়া করবেন সবাই। অ্যান্ড আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি গল্পের। তার গল্প থেকে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে বা অভিভাবক আছেন আপনাদের। তো আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে থেলিস একটা কথা বলেছিলেন যে তুমি যদি নিজেকে দমন করতে না পারো তাহলে কি হবে, তুমি নিজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবা, এবং সেই সাথে অন্য জনার কাছেও, অন্য জনদের কাছেও। বাট এই কথাটা কিরকম, আমরা যখন স্বাভাবিকভাবে চলতে থাকি আমাদের খারাপ জিনিসটা কিন্তু আপনা আপনি চেপে যায়, তাই না? বাট ভালো জিনিস কখনো আপনা আপনি চাপে না, ভালো জিনিস নিজের উপরে চাপাতে হয়। নিজের উপরে যতক্ষণ পর্যন্ত তুমি ভালো জিনিসটা চাপাতে পারবা তখনই তুমি ভালো কিছু করতে পারবা। আর খারাপ জিনিসটা তুমি যদি দমন না করতে পারো, এটা তোমাকেও ধ্বংস করবে, তোমার সাথে তুমি অন্যকেও ধ্বংস করে ফেলবা। সুতরাং শেষ পর্যন্ত স্নেহা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আপনার জীবন গল্পটি শেয়ার করবার জন্য। আশা করি অনেক একটা বড় অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়াবে। সো আমরা হচ্ছে এখানেই শেষ করছি। অ্যান্ড দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি, আমাদের বি লাভ এডুকেশন থেকে প্রতিনিয়ত আমরা পডকাস্ট থেকে শুরু করে অনেক কিছু আয়োজন করছি শিক্ষামূলক বিষয় নিয়ে। অবশ্যই বি লাভ এডুকেশনের সাথে থাকবেন। আমি ছিলাম এতক্ষণ আজমল হোসেন। তো সবার জন্য শুভকামনা এবং সুস্থতা আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।